ঘটনা হইতেছে 'ইট দ্যাট ফ্রগ' এই বইটা আমি পড়ছি ২০১৮ সালে। তো ২০১৮ সালে যখন পড়ছি তখন আমি রেল স্টেশনে কাজ করা স্টার্ট করছি আলহামদুলিল্লাহ এবং আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জার্নি মোটামুটি ৬-৭ মাসের কাছাকাছি হইছে বা এরকম একটা। অ্যান্ড দেন সাডেনলি আমি বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজমেন্ট এর দিকে মুভ করছি। তো কাইন্ড অফ একটা খুবই ছোট একটা প্রজেক্ট ম্যানেজ করতাম যেখানে ২ জনের মতো মানুষ কাজ করত, ২ জন ডেভেলপার। তো এই যেহেতু অ নতুন ছিলাম প্রজেক্ট ম্যানেজমেন্টে জিনিসপত্র যেটা হইতো যে প্রজেক্ট ম্যানেজমেন্টে তো আসলে অনেক ধরনের chaos গ্যাঞ্জাম chaotic সিচুয়েশন চলতে থাকে। বিভিন্ন ধরনের এই ফোনের রিপ্লাই, এটার মেসেজের রিপ্লাই, এটার ইমেইলের রিপ্লাই, তারপরে যদিও প্রজেক্টটা ছোট ছিল, স্টোরি গুলো লেখা এটা সেটা। সো নানাবিধ জিনিসপত্র ছিল এবং তখন আমি নিজে অল্প কিছু ডেভেলপমেন্ট এর প্র্যাকটিস করার চেষ্টা করতাম। সো সব মিলায় আসলে খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন ছিল এবং তখন মনে হইতেছিল যে আ এত স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে এবং জিনিসপত্র শুধু মিস হইতো। হয়তো একটা কাজ করার কথা ছিল, কিন্তু আরেকটা কাজ আ হয়তোবা চলে আসতেছে বা মিস হয়ে যাচ্ছে এই টাইপের বিভিন্ন ধরনের সিচুয়েশন। তো তখন আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম YouTube এর ভিতরে আসলে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় বা ঘটনাটা কি? আচ্ছা যাই হোক তার ভিতরে একটু বলে রাখি তোমরা যখন এই সেশনের ভিতরে আছো, যখন আমার কথা শুনতে পাচ্ছ, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব এখানে সম্ভবত ওই যে দেওয়া যায়, কি জানি বলে? আ ইমোজি দেওয়া যায় বা রিঅ্যাকশন দেওয়া যায়। তোমরা চাইলে রিঅ্যাকশন দিতে পারো, চাইলে ডিসলাইকও দিতে পারো। অ্যাবসোলিউটলি ফাইন। তাহলে আমি বুঝতে পারবো যে কথাবার্তা একটু ভালোভাবে বলতে হবে। আর যদি লাইক দাও তাহলে বুঝবো যে না ঠিক আছে আমি রাইট ডিরেকশন এ কথাবার্তা হয়তোবা বলতেছি। তো ব্যাক টু দ্যা রেজিস্ট্রেশন স্টোরি। তো তখন সব মিলায় খুবই আ কমপ্লিকেটেড সিচুয়েশন হইলো অ্যান্ড দেন আমি আ YouTube এ কিছু ভিডিও দেখলাম এবং এই যে 'ইট দ্যাট ফ্রগ' বইয়ের যেই রাইটার ভদ্রলোক ব্রায়ান ট্রেসির কিন্তু YouTube এ একটা চ্যানেলও আছে এবং তার অনেক ভিডিও YouTube এ বিভিন্ন চ্যানেলে স্ক্যাটার্ড ভাবে আছে। এট দ্য সেম টাইম তখন আমি LinkedIn লার্নিং এর ভিতরে ভিডিও দেখতাম এবং LinkedIn লার্নিং এ আমার সাবস্ক্রিপশন নেওয়া ছিল। তো LinkedIn লার্নিং এর ভিতরে সম্ভবত প্রোডাক্টিভিটি রিলেটেড খুব ছোট একটা ভিডিও বা কোনো কিছু ছিল। সেটাও আবার এই 'ইট দ্যাট ফ্রগ' বইটাকে রেফারেন্স করছে। তো তখন আমি এই আ 'ইট দ্যাট ফ্রগ' আ যে বইটা, সেই বইটা ১ম কিনলাম এবং একটা হার্ড কপি আমি কিনছিলাম। এটা বিভিন্ন Facebook পেজ বা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। তো সেখান থেকে আমি কিনলাম এবং এই বইটা মনে হয় আমি ২ দিন বা ৩ দিনের ভিতরে পড়ছিলাম। খুবই ছোট একটা বই। খুব বেশি পৃষ্ঠা মনে হয় না। মনে হয় লেস দ্যান 100 অথবা হয়তোবা 100 প্লাস আ পাতা ছিল। এবং বইটা আসলেই আমার আ চিন্তাভাবনার দরজাটাকে ডিফারেন্ট ডিরেকশন ওপেন আপ করে দেয়। কারণ অনেক জিনিসপত্র ছিল যেটা আমার মনে হইতেছিল যে আমি ডিফারেন্ট ভাবে চিন্তাভাবনা করতেছি। বাট বই সবগুলোকে একটু কম্প্রেস করে দিছে এবং চিন্তাভাবনা করতে বেটার একটা হেল্প করতেছিল। বাট বিষয়টা এরকম ছিল না যে বই পড়ার কারণে আমি ধরো একদম মানে করে ফেলছি আরকি। কি জানি বলে এটাকে? আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি ধরো একদম প্রোডাক্টিভ হয়ে গেছি। জীবনে কোনো আলসেমি নাই, কোনো প্রবলেম নাই। এই টাইপের কোনো কিছু ছিল না। বাট এট লিস্ট নলেজটা যেহেতু এনহান্স হইছে, সো আমি বুঝতে পারছি যে চাইলেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় বা ওভারঅল সিচুয়েশনটা কি। তো প্রথমত আ মেহেদী ভাই একটা জিনিস তোমাদেরকে বলছে যে ফ্রগ এর মিনিং টা কি বা ব্যাং এর মিনিং টা কি এবং মজার বা ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে এই বইটা যেহেতু আমি অনেক আগে পড়ছি, আজকে এই সেশনের কারণে আমি এটাকে আবার একটু সামারাইজ করার চেষ্টা করতেছিলাম, একটু রিভাইজ করার চেষ্টা করছি। তো সেখান থেকে আমি একটু বিভিন্ন জায়গা থেকে পয়েন্ট ঘাটাঘাটি করে দেখলাম যে ২০-২১ টার মতো পয়েন্ট আছে, যে কনসেপ্ট গুলো এই বইটার ভেতরে ডেলিভার করা হইছে। তবে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে বইটা পড়ার জন্য আরকি। বইটা পড়লে খুবই ভালো হয়। আ কারণ বইটা পড়লে যেটা হবে যে তুমি অ্যাকচুয়াল ওটার ভিতরে কিছু স্টোরি দেওয়া আছে। সেই স্টোরি গুলো যখন পড়বা তখন রিয়াল টাইম সিনারিও গুলো বুঝতে পারবে না সেটা তোমার জানা বা শোনার জন্য খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়। আর প্রথমত আমরা এই যে প্রোডাক্টিভিটি নিয়ে যে কাম-কাজে আলসেমি এটা সেটা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আ কথাবার্তা বলতেছি আজকের সেশনে। বাট আমি পুরা সেশনের সামারি যদি এক লাইনে বলতে চাই সেটা হইতেছে আমরা এখানে যারা আ ইসলাম ধর্মের অবলম্বী আছি বা মুসলিম যারা আছি, একটা বই আছে 'প্রোডাক্টিভ মুসলিম'। তোমরা 'ইট দ্যাট ফ্রগ' পড়ার আগে 'প্রোডাক্টিভ মুসলিম' বইটা পড়তে পারো। 'প্রোডাক্টিভ মুসলিম' বইয়ের ভিতরে যে জিনিসটা বলছে সেটা হইতেছে যে আ এজ এ মুসলিম তুমি কোনভাবেই অলস হইতে পারো না আরকি। এই রাইট তোমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ তোমাকে বলছে কন্টিনিউয়াসলি কাম-কাজ করার জন্য। এবং নামাজ পড়ার পরেই তোমাকে পৃথিবীতে বের হয়ে যেতে হবে। তোমাকে কাম-কাজ করতে হবে এবং সেই কাম-কাজের মাধ্যমে তুমি কারো ক্ষতি করতে পারবে না। পারলে মানুষের উপকার করবা। কিন্তু না পারলে কারো ক্ষতি করবা না আরকি। এটাই হইতেছে মূল জিনিস। এবং আমাদের ধারণা যে অন্যান্য ধর্মগ্রন্থেও সিমিলার টাইপের কথাবার্তাই বলছে। কারণ কোন ধর্মগ্রন্থই কখনো বলে না যে তুমি অলস হয়ে বসে থাকো, তুমি সময় নষ্ট করো, তুমি মানুষের ক্ষতি করো। এই টাইপের কথা কোন ধর্মগ্রন্থেই বলে না আরকি।
সো মোরাল অফ দ্যা স্টোরি হইতেছে ফান্ডামেন্টালি তোমার অলস হওয়ার কোন রাইট নাই। এবং এই যে সময় তোমাকে দেওয়া হইছে এটা উপর আল্লাহ তোমাকে সময় একটা নিয়ামত হিসেবে দিছে। সেই সময় তুমি কোনভাবেই আ অপচয় করা বা নষ্ট করার তোমার নাই আরকি। রাইটস তোমার নাই আরকি। এটাকে তোমাকে অবশ্যই, অবশ্যই ভালো কাজে লাগাইতে হবে এবং সেটাকে তুমি কোনভাবেই খারাপ কাজে লাগানোর কোন সুযোগ নাই। তো বইয়ের ১ম এ একটা জিনিস যেটা আছে যে ইট দ্যাট ফ্রগ। ফ্রগ মানে তো ব্যাঙ এটা আমরা সবাই জানি। তো বইয়ের ১ম এই যে কনসেপ্টটা বলছে যে আমরা সবসময় কি হই? যে আমার কাছে যদি ৫ টা জিনিসপত্র থাকে এবং সেই ৫ টার ভিতরে আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে সহজ কাজ কোনটা আছে সেই কাজটা সবার আগে করা। কারণ কোন প্রোডাক্টিভিটি স্পেশালিস্ট বা এক্সপার্ট অনেক সময় একটা জিনিস বলে যে, "তুমি সহজ কাজটা আগে করে ফেলো। সহজ কাজটা করলে তোমার আ এনার্জি কিছুটা বাড়বে, তোমার মোটিভেশন কিছুটা বাড়বে অ্যান্ড দেন তুমি পরের কাজগুলো করার এনার্জি পাবে।" আর ব্রায়ান ট্রেসি একটা জিনিস বলছে যে, "তুমি সহজ কাজ করো না। তুমি দিনের শুরুতে ঘুম থেকে ওঠার পরে দিনের সবচেয়ে কঠিন বা কমপ্লেক্স যে কাজটা ছিল, সেই কাজটা তুমি সবার আগে করো। যাতে করে ওই কাজটা হয়ে গেলে এবং বাকি দিনটা যদি তুমি অলসও থাকো, যাতে তোমার কোন ধরনের সমস্যা, যাতে কোন ধরনের চ্যালেঞ্জ তোমার কোনভাবেই যাতে না হয় আরকি।" সো এই কারণে সে এই জিনিসটাকে বা একটা কাল্পনিক অর্থে এটাকে ফ্রগ বলছে। কারণ ব্যাঙ তো আসলে খাওয়া যায় না। তো কিছু, কিছু দেশে হয়তোবা ব্যাঙ খায়। সো ইট দ্যাট ফ্রগ বলতে যেটা বুঝাইছে যে কঠিন যে জিনিসটা আছে সেই জিনিসটা তুমি সবার আগে ধরো এবং সেই জিনিসটাকে তুমি সবার আগে শেষ করার চেষ্টা করো। এটাই হইতেছে ফার্স্ট থিং ফার্স্ট। আর এই যে প্রোডাক্টিভিটি বা এই টাইপের কথাবার্তা একদম শুরুর দিককার বা গোড়ার কথা একটা সেটা হচ্ছে যে তোমার কাছে আসলে কি কাজ পেন্ডিং আছে বা তোমার কি কাজ করা লাগবে সেইটা তোমার কোন একটা জায়গাতে লিস্ট ডাউন থাকতে পারলে ভালো হয়। আইদার এটা তুমি একটা Google Keep বা Google নোট এর ভিতরে রাখতে পারো অথবা তুমি খাতা কলমে রাখতে পারো। এটার জন্য ফাটাফাটি লেভেলের প্রোডাক্টিভিটি টুলস ইউস করতে হবে। এটা আমার মনে হয় না। কারণ টুলস এর মধ্যে ঢুকলে এটা আরো ক্যাচাল। এইটা তোমাকে আরো ধরো একটা টুলস ইউস করা শুরু করবা। এরপরে শিখতে হবে যে ওই টুল কেমনে ইউস করা শিখতে হয়। মানে খাজনার চেয়ে বাজনা বেশি টাইপের জিনিসপত্র। টুল তুমি ইউস করবা বাট অনেক পরে ইউস করবা। এবং আমি রিসেন্ট টাইমে একটা জিনিস শিখছি যেটা কিনা বা শিখছি না জানতে পারলাম। যেটা বইয়ের সাথে হয়তোবা খুব বেশি একটা কানেক্টেড না। আমরা যখন প্রোডাক্টিভ হওয়ার কথা চিন্তা করি, লাইফে কোনো একটা গোল অ্যাচিভ করার কথা চিন্তা করি, আমরা সবসময় মাথার ভিতরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ভাই আমি ওই আ আগে একটু প্ল্যান করতে বসি। যে ৩ মাস পরে কি হবে, ৬ মাস পরে কি হবে, ১ বছরের ভিতরে কি করব। মানে বিশাল ফ্যান্সি একটা প্ল্যান করতে থাকি যে এবং প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি যতভাবে সাজানো যায়। এবং ওই প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি করতে যেটা হয়, ধরো আজকে তুমি এই সেশনের পরে চিন্তা ভাবনা করলা যে জীবনে অনেক সময় নষ্ট করে ফেলছি, আর সময় নষ্ট করব না। অ্যান্ড কি কাজ বাকি আছে তাহলে একটু প্ল্যান পরিকল্পনা করতে বসি এবং আগামী ১ মাসের ভিতরে কি অ্যাচিভ করব ফাটাফাটি জিনিস একটু খাতা কলমের ভিতরে লিখে ফেলি ২ টা পডকাস্টে সরি ২ টা টু ডু লিস্টে অ্যাপ ডাউনলোড করে ফেলি। Google ক্যালেন্ডারের ভেতরে তুলে ফেলি। নানাবিধ জিনিস করতে দেখবা যে আজকে এই সেশনটা হয়তোবা শেষ হবে ৯:৩০ বা ১০ টার দিকে। তোমার ওই কাজ করতে দেখা যাবে যে তুমি ১১:৩০ ১২টা বাজায় ফেলছো। অলরেডি তুমি রাতে লেট করে ঘুমাইতে যাবা। সকালবেলা উঠতেও তোমার দেরি হবে। এবং সকালবেলা উঠে তোমার মনে হবে যে হুদায় এই প্ল্যান করে কি লাভ হইলো এইসব হাবিজাবি জিনিসপত্র করে কোন কাজের কাজ কিছু হয় না। তার চেয়ে বেটার বাদ দেই। সো এখান থেকে বের হয়ে আসার সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে যে ভাই তুমি প্রোডাক্টিভ হইতে চাও, এটা তুমি অলরেডি জেনে গেছো। তোমার গোলটা ক্লিয়ার। তুমি প্রোডাক্টিভ হইতে চাও। তাইলে ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে তোমার হাতে হয়তোবা তুমি রাতে ১১ টায় ঘুমাইতে যাবা। ১১ টার আগে তোমার হাতে ১ ঘন্টা সময় আছে। এই ১ ঘন্টার ভিতরে তুমি কোন কাজটা করতে পারবা? সেই কাজটা সিলেক্ট করে কাজ করা স্টার্ট করে দাও। ১১ টার ভিতরে এই কাজটা শেষ করার কথা চিন্তা করো। অ্যান্ড দেন এর পরপরই তোমার যে কাজটা করা দরকার যে কালকে তোমার সবচেয়ে ক্রিটিক্যাল কোন কাজটা আছে সেটাকে তুমি রেডি করে রাখো। সেটাকে তুমি জাস্ট একটা জায়গার ভিতরে নোট ডাউন করে রাখো যে কালকে সকালে উঠে আমার এই কাজটা করতে হবে এবং সেই কাজটা তুমি সকালে উঠে ১ম এই এই কাজটা নিয়ে ধরো। তার মানে তুমি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি সাজানোর জন্য কোন ধরনের টাইম নষ্ট কইরো না। তুমি প্ল্যানিংটা করবা হইতেছে প্রত্যেকদিন অল্প করে প্ল্যান করবা। আজকের কাজ আজকে আগে শেষ করবা। তারপরে কালকের জন্য প্ল্যান করবা। কালকে যেয়ে কালকের কাজটা আগে শেষ করবা। তারপর পরশুদিনের প্ল্যান করবা। এবং অল দ্যা টাইম আজকের কাজটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে যদি তোমার কাছে এনার্জি থাকে, তখন তুমি একটু খাতা কলম নিয়ে একটু ক্যালেন্ডারটা ওপেন করে দেখতে পারো যে আগামী ৭ দিন কি কাজ করতে হবে, সেগুলো তুমি একটু সাজায় ফেলতে পারো কিনা। কারণ ১ম কাজ হইতেছে যে তোমার যেটা করা দরকার সেটার কিছু অংশ তুমি আগে শেষ করে ফেলো। যাতে করে তোমার ভিতরে এই গিল্টি ফিলিংস টা না আসে এবং কোনভাবেই তুমি আপসেট যাতে ফিল না করো। তুমি কোনভাবেই যাতে মনে না হয় যে এই সারাদিন ধরে একটা কাজ করলাম কিন্তু আসলে কোন লাভের লাভ কিছু হইল না। শুধুমাত্র প্ল্যানিং করছি এই টাইপের একটা জিনিস। ঠিক আছে? তো যে ঘটনাটা ঘটছে তোমাদেরকে আমি ৩ টা জিনিস বলার চেষ্টা করব। ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে আজকের দিনে তোমার কি কাজটা আছে সেটাকে ফাইন্ড আউট করো। করে সেটা তুমি কাজ করা স্টার্ট করে দাও।
এবং আজকের কাজটা যখন শেষ হয়ে যাবে, কালকে তুমি কোন কাজটা করবে সেটা আজকেই তুমি ডিসাইড করে রাখো যাতে কালকে যে চিন্তা ভাবনা করতে না হয়। অ্যান্ড দেন কালকে সেই কাজটা শেষ করার পর পরশুদিনের কাজটা ডিসাইড করা এবং প্যারালালি তুমি যে কাজটা করবা যে তুমি ৭ দিনের ভিতরে কি অ্যাচিভ করতে চাও, ১ মাসের মধ্যে কি অ্যাচিভ করতে চাও সেটা অল্প, অল্প করে প্ল্যান করবা। কিন্তু সেটার জন্য ডেডিকেটেড ভাবে একটা দিন নষ্ট করার কোনো মানে হয় না আরকি। এখন আমরা আবার বইয়ের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করি। সো বইয়ের ভিতরেও এই সিমিলার টাইপের কথাই সবার শুরুতে বলছে যে অবশ্যই তোমাকে আগে থেকে অ্যাডভান্স প্ল্যানিং করা দরকার। যে তুমি কি, কি জিনিস অ্যাচিভ করতে চাও এবং তোমার এন্ড গোলটা কি বা এই টাইপের একটা জিনিস। প্ল্যানিং করতে গেলে বা এই যে স্ট্র্যাটেজি সাজাতে গেলে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আমাদের হিউম্যান ব্রেইন তো খুবই ইন্টেলিজেন্ট। হিউম্যান ব্রেইন যে কাজটা করে সেটা হইতেছে ধরো ব্রেইন যখন তুমি প্ল্যান করতে বসো তখন ও সিগন্যাল দিতে থাকে যে তুমি কাজটা অলরেডি করে ফেলছো। তো ব্রেইন অলরেডি খুশি হওয়া শুরু করে যে আয় হায়! কাজটা তো করে ফেলছি। তো তখন পরবর্তীতে যখন এই কাজটা করার সময় আসে, তখন আর এই কাজটা করার ব্যাপারে তোমার কত বেশি একটা ইন্টারেস্ট কাজ করে না। কারণ মনে হয় কি এই কাজটা তো অলরেডি হয়ে গেছে। মানে ব্রেইন অলরেডি সিগন্যাল পেয়ে যায় যে এই কাজটা হয়ে গেছে। সো এই কারণে অনেক বেশি প্ল্যানিং করে কাজ করতে গেলে অনেক সময় একটু ক্রিটিক্যাল সিচুয়েশন কিছু, কিছু মানুষের ক্ষেত্রে তৈরি হয়ে যায়। এই বইটার ভিতরেও একটা খুব সুন্দর কনসেপ্ট বলছে যেটা তোমরা অলরেডি অনেকবার শুনছো সেটা হচ্ছে 80-20 প্রিন্সিপাল। সো 80-20 প্রিন্সিপাল বলতে যে জিনিসটা বোঝায় যে তোমার লাইফে অনেক, অনেক কাজ থাকবে। এটা খুবই ন্যাচারাল। তবে কিছু কাজ আছে। 20% কাজ আছে যেই কাজটা ধরো এত বেশি ইমপ্যাক্টফুল বা এত বেশি কঠিন, যেই কাজটা করে ফেললে তুমি 80% বেনিফিট পাবা। সো তার মানে তোমার লাইফে হয়তোবা ৫ টা কাজ আছে। এর ভেতরে ২ টা কাজ থাকবে। যেই ২ টা কাজ প্রথমত খুবই কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আর্জেন্ট এক কাজ। তো সেই ২ টা কাজই যদি সবার শুরুতে তুমি শেষ করে ফেলতে পারো, তাহলে বাকি ৩ টা কাজ যদি তুমি নাও করো, তাও তোমার কাছে মনে হবে যে তুমি 80% অ্যাচিভ করছো। কারণ ওই ২ টা কাজের ইমপ্যাক্ট এত বেশি ছিল। সো এই কারণে তোমার সবসময় যখনই তুমি কোন কাজ করতে বসছো, তোমার উচিত হইতেছে যে ভাই আমি আমার মোস্ট ইমপ্যাক্টফুল বা মোস্ট ক্রিটিক্যাল ওই যেটা বলছে যে তোমার ব্যাংক কোনটা সেই ব্যাংকটাকে আগে খুঁজে বের করতে হবে। দেন সেই ব্যাংকটাকে সবার আগে খাওয়ার চেষ্টা করতে হবে। মানে সেই ব্যাংকটাকে সবার আগে আ যদি তুমি রিজলভ করে ফেলো, কাজটা শুরু করে দিতে পারো, তাইলে তোমার জন্য খুবই, খুবই সুবিধা হবে। এবং ১ম যখন কঠিন একটা কাজ তুমি করে ফেলবা, দেখবা যে তোমরা অলরেডি এই জিনিসটা ফিল করছো। জীবনে ১ম কোন একটা কাজ যেটা খুবই কঠিন ছিল, সেটা যদি একবার তুমি করে ফেলতে পারো, পরবর্তীতে কিন্তু দেখবা যে একটা হ্যাপিনেস কাজ করে। মনে হয় কি যে I have done something, I have achieved something. তুমি সকালবেলা উঠে ধরো চা বানাইছো, কফি বানাইছো। এই চা বানানো, কফি বানানো কিন্তু তোমার জন্য খুবই ডাল ভাত টাইপের একটা জিনিস। সো ক্ষেত্র বিশেষে এই বানানোর ফলে কিন্তু তোমার খুব বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করে না। কিন্তু জীবনে ১ম বার যখন তুমি চা কফি বানাইছিলা, তখন তুমি চিন্তা করে দেখো চা কফির টেস্টটা যদি কোনভাবে ভালো হয়ে থাকে এবং কেউ যদি তোমার এই চা কফি খেয়ে কোনভাবে তোমাকে অ্যাপ্রিশিয়েট করে থাকে, মানে কি লেভেলের একটা হ্যাপিনেস ছিল। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমি খুব ভালো দুধ চা বানাইতে পারতাম না এবং আমার বাসায় যেটা হইতো যে আমি দুধ চা বানাই আমার আব্বু-আম্মু সবাই খাইতো আরকি। এবং somehow এটা আমি আমার আম্মুর কাছ থেকে সম্ভবত শিখছিলাম বাট দুধ চাটা আমি মোটামুটি রিজনেবলি ভালোই বানাইতে পারতাম। বাট ওভার দ্যা টাইম আমি যেহেতু আমার রিসেন্ট টাইমে IBS এর সমস্যা শুরু হইছে বিগত ৫-৭ বছর ধরে। সো আমার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। সো আমি যেই খাবারের ভিতরে ল্যাকটোজ আছে সেগুলা খুবই কেয়ারফুলি এভয়েড করার চেষ্টা করি। তো ন্যাচারালি দুধ চা আমার খুব বেশি একটা খাওয়া হয় না। মাঝে, মাঝে খুব শখ করে হয়তোবা খাই। তো দুধ চা অনেকদিন ধরে বানাইতাম না। এখন যেটা হইছে যে আমার বউ আবার দুধ চা খুবই পছন্দ করে। তো বাসায় এই দুধ চাটা অনেক সময় আমাকে বানাইতে হয়। তো আমি একটা সময় পর্যন্ত রিসেন্ট মোটামুটি ৩-৪ মাস ধরে মানে যা-তা স্টাইলে দুধ চা বানানোর শুরু করছি। জাস্ট কোনমতে দুধ চা বানাইছি। বাট এটা নিয়ে খুব বেশি একটা প্ল্যান পরিকল্পনা করিনি বা এত আগ্রহ নিয়ে করিনি। বাট ফাইনালি যখন আমি করলাম যে আ ই চিন্তা করলাম একদিন যে আসলে দুধ চাটা একটু ভালো মতো বানাইতে পারলে খুবই, খুবই ভালো হয়। তখন আমি YouTube এর ভেতরে সার্চ করছি যে কিভাবে ভালো দুধ চা বানানো যাইতে পারে। এবং আমি কয়েকটা রেসিপি দেখলাম এবং সেখানে কয়েকটা টিপস দিছে। সেই টিপস গুলোকে আমি মানে ১ম দিনেই কিন্তু ভালো চা হয়নি। আমি ১ম দিনে একটা টিপস এপ্লাই করছি দেখি কাজ করে না। পরে আরেকদিন আরেকটা এপ্লাই করছি কাজ করে না। তারপর দিন আরেকটা করছি তারপর দেখি যে না ঠিকঠাক মতো কাজ করতেছে। এভাবে ৩-৪ দিন ট্রাই করলাম। তারপরে দেখি যে চায়ের মোটামুটি আমি রেসিপিটা বুঝে গেছি যে ঘটনাটাকে কিভাবে আ রিসলভ করা যায়। অ্যান্ড দেন ফাইনালি এখন কিন্তু আমি মোটামুটি ধরো ওই সেই আগে যে ভালো দুধ চা বানাইতে পারতাম সেই দুধ চা কিন্তু এখন বানাইতে পারি এবং এটা আমাকে একটা আলাদা রকমের কিন্তু হ্যাপিনেস বা স্যাটিসফ্যাকশন দেয় এবং ক্ষেত্র বিশেষে যখন আমরা কোন একটা কাজ করতে পারি না বা অ্যাচিভ করতে পারি না সেটার পেছনে কিন্তু লেগে থাকা দরকার, সেটার পেছনে টাইম এন্ড এফোর্ট দেওয়া দরকার এবং খুবই ভালো হয় হইতেছে যে তুমি সেই জিনিসটা এক্সপার্টদের কাছ থেকে জানা। আর এখনকার যুগে সবচেয়ে ভালো এক্সপার্ট হইতেছে YouTube। YouTube এর ভিতরে যে তুমি সার্চ দিলে তুমি যেকোনো কিছু মোটামুটি রিজনেবল একটা অ্যান্সার কিন্তু তুমি খুব ভালো মতো পেয়ে যাবা বলে মনে হয় আরকি আমার। এই বইটার ভিতরে আরেকটা খুব চমৎকার কনসেপ্ট বলছে সেটাকে বলছে ABCD মেথড। সো ABCD মেথড মিনস হইতেছে এই তোমার কাছে যত, যত কাজ আছে সেটাকে ৫ টা ভাগে ভাগ করতে বলছে। তো আমি এটা একটু দেখে দেখেই বলি। প্রথমত হইতেছে তোমার লাইফে
মাস্ট ডু মানে করতে হবে, এটা তুমি কোনোভাবে এভয়েড করতে পারবে না। এই টাইপের কিছু কাজ থাকে। শুড ডু মানে কিছু কাজ হয়তোবা তুমি করে ফেলতে পারলে ভালো হয়। নাইস টু ডু মানে হইতেছে ধরো তুমি তোমার লাইফের একদম ওই যে ব্যাঙ যেগুলো ছিল মানে ফ্রগ যেগুলো ছিল সেগুলো তুমি সব খেয়ে ফেলছো। এখন তুমি নাইস টু ডু মানে হইতেছে যে কিছু ফ্যান্সি জিনিসপত্র করার কথা চিন্তা করতেছো। এবং তোমার লাইফে অবশ্যই কিছু কাজ থাকে যেগুলো তুমি চাইলে ডেলিগেট করে দিতে পারো। হয়তোবা তোমার ছোট ভাইকে দিতে পারো অথবা অন্য কাউকে অ্যাসাইন করে দিতে পারো। অথবা তুমি চাইলে কিছু কাজ বাদ দিয়ে দিতে পারো। আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলি, এই ABCD মেথড যেটা আছে এখানে ৫ টা ভাগে যে কাজগুলোকে ভাগ করতে বলছে, এটা তোমাদের জন্য অত বেশি রেলেভেন্ট না। এটা প্রফেশনাল লাইফ এ যারা খুবই কমপ্লিকেটেড অনেক কাজ নিয়ে ডিল করে, এটা তাদের জন্য হয়তোবা অ্যাপ্লিকেবল। তোমাদের এই জিনিস মাথার ভিতরে নেওয়ার কোনো কারণই নেই। জাস্ট একটা কনসেপ্ট হিসেবে শুনছো মানে শুনছো তারপরে ভুলে যাও। এইটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। তোমার লাইফে অত বেশি কাজ-কাম থাকে না। ৪-৫ টা জিনিসপত্র থাকে। সেটার ভিতরে ২ টা কাজ থাকে বা ৩ টা কাজ থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটা সবার আগে শেষ করার কথা চিন্তা করো। অ্যান্ড দেন তুমি বাকি অপশনাল কাজ করলে করবা, না করলে নাই আরকি। সো এই এবিসিডির মাধ্যমে এই ভাগযোগ করার এখন তোমার অত বেশি কোনো কাম-কাজ নাই আরকি। ঠিক আছে? সো বইয়ের ভিতরে আরেকটা কনসেপ্ট বলছে যে কাজ-কাম তোমাকে খুবই স্মার্টলি করতে হবে। তুমি আ হার্ড ওয়ার্ক করলে হবে না আরকি। সো হার্ড ওয়ার্ক অবশ্যই করবা কিন্তু এমন না যে তুমি না জেনে বুঝে তুমি একটা কাজ অন্ধের মতো করে কাজ করবা। এই টাইপের করলে তোমার কিন্তু হবে না। সো স্মার্ট কাজ করা বলতে যে জিনিসটা বোঝায়, ধরো এখন তো সবার কাছে কম বেশি ChatGPT এর অ্যাক্সেস আছে। সো তোমার মাথায় যখনই কোনো একটা কোয়েশ্চেন আসবে, তুমি যখনই কোনো কিছু একটা করতে যাবা, তখন ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে যে তুমি এই জিনিসটা আগে একটু ChatGPT এর সাথে কনভারসেশন করে নিবা। এবং ইন ডিটেইল এ কনভারসেশন করবা। তুমি ChatGPT কে বাংলা, ইংলিশ যা মন চাই সবকিছুতে তুমি লিখতে পারো। লিখে তুমি বলতে পারো যে এই সমস্যাটাকে আমি কিভাবে আসলে করতে পারি আরকি, সলভ করতে পারি বা রিজলভ করতে পারি মনে হয়। এই বইয়ের ভিতরে সম্ভবত একটা জিনিস নাই। সেই জিনিসটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। 16 পার্সোনালিটিস নামে একটা ওয়েবসাইট আছে। মেবি বা একটু লিঙ্কটা দিয়ে দিও গ্রুপ এই চ্যাটের ভিতরে। সো 16 পার্সোনালিটিস ওয়েবসাইটের ভিতরে গেলে তুমি ৫০ টা কোয়েশ্চেন দেখতে পাবা। সেই ৫০ টা কোয়েশ্চেনের অ্যান্সার যদি তুমি করে ফেলো, তাইলে তুমি একটা তোমার পার্সোনালিটি টাইপ থাকবে বা পার্সোনালিটি টাইপ পাবা। MBTI বলে একটা জিনিস আছে। ব্রিক স্পায়ার নামে এক ভদ্রলোক আছে, যিনি কিনা খুবই আ কি বলে এটাকে? খুবই বিখ্যাত একজন সাইকোলজিস্ট। সো সে মানুষের ওভারঅল পার্সোনালিটি টাইপ গুলোকে ১৬ টা ভাগে ভাগ করছে। তো তোমার পার্সোনালিটি টাইপ কোনটা সেটা তুমি আগে ফাইন্ড আউট করো। দেন তুমি যদি ChatGPT এর কাছে যেয়ে বলো যে তোমার পার্সোনালিটি টাইপটা হইতেছে এইটা এবং সারাদিনে তুমি কাজ করতে গেলে বিকাল বেলা তোমার কাজ করতে ভালো লাগে, সকালবেলা হয়তোবা ভাল লাগে না বা আমি রাতে একটু লেট নাইট এ ঘুমাই এটা সেটা বিভিন্ন জিনিসপত্র বলবা। দেন তুমি যদি ChatGPT এর কাছে জিজ্ঞাসা করো কারণ পার্সোনালিটি টাইপের সাথে তোমার প্রোডাক্টিভিটি কানেকশন খুবই হাই। যেমন আমার পার্সোনালিটি টাইপ হইতেছে প্রোটাগনিস্ট নামে একটা পার্সোনালিটি টাইপ আছে। প্রোটাগনিস্ট যে মানুষজন আছে তারা ইউজুয়ালি অনেক প্ল্যান পরিকল্পনা করতে চায়, প্ল্যান পরিকল্পনা করতে পছন্দ করে। কিন্তু তারা ধরো ওই থটতাক্কা মারপেরেক টাইপের কাম-কাজ করে। ধরো আমার কাছে কিন্তু এখনো কিছু প্ল্যান পরিকল্পনা করা আছে এবং আমি প্রত্যেকদিন অফিসে এসে আমার মাথার ভিতরে হঠাৎ করে বিভিন্ন ধরনের ভূত চাপে। দেন আমার সাথে এই যে বিভিন্ন আমার টিম মেম্বাররা কাজ করে তারা জানে যে আমি তাদেরকে সমানে প্যারা দিতে থাকি। তারপরে বলি যে, "চলো এটা করি। চলো এটা তো হইতেছে না। এটা ভাল লাগতেছে না। তাইলে ওইটা করি। চলো না আগে এটা করছি এটা এভাবে করা যাবে না। চলো ওইভাবে করি।" সো এটা কিন্তু আমার পার্সোনালিটি টাইপটা এরকম। তো সবারও একটা পার্সোনালিটি টাইপ থাকে। সেটাকে চাইলেই এত সহজে চেঞ্জ করা যায় না। কারণ পার্সোনালিটি টাইপটা একটু খুবই কমপ্লিকেটেড এবং পার্সোনালিটি টাইপ চেঞ্জ করার একটা উপায় হইতেছে যখন তুমি ছোটবেলায় ছিলা, তোমার বয়স যখন 0 তখন থেকে ৭ বছর বয়স পর্যন্ত তুমি যেভাবে উঠছো, যেভাবে তুমি বড় হয়ে উঠছো সেইভাবেই তোমার ওভারঅল লাইফ এর পার্সোনালিটি টাইপটা এবং তুমি যেই পরিবেশে বড় হচ্ছ, যেই বন্ধু-বান্ধব বা যেই স্টুডেন্ট বা যেই ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করতেছো তাদের সবার উপরে ডিপেন্ড করে তোমার একটা পার্সোনালিটি টাইপ ওভার দ্যা টাইম কিন্তু তৈরি হয় এবং সেটা ১৫ বছর বয়সের আগেই কম বেশি তৈরি হয়ে যায় এবং ওভার দ্যা টাইম পরবর্তীতে অল্প করে চেঞ্জ হয়। কিন্তু খুব ম্যাসিভ চেঞ্জ হয় বলে জিনিসটা এরকম না আরকি। সো বিষয় হইতেছে যে পার্সোনালিটি টাইপটা তোমার জানতে পারাটা খুবই আ জানা খুবই উচিত। এখানে বাংলাদেশ কানাডা ভাই বলছে, "তুমিও সেম পার্সোনালিটি খুবই চমৎকার।" ঠিক আছে। আচ্ছা। তো এই পার্সোনালিটি টেস্ট করে তারপরে প্রোডাক্টিভিটি জিনিস যদি ChatGPT র কাছ থেকে হেল্প নেওয়া যায়, আমার কাছে মনে হয় যে খুবই আ ভালো জিনিস। আর ঘুমের ব্যাপারে তোমরা অনেকে সমস্যার কথা বলছো। সেখানে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। তোমরা বলে একটা জিনিস আছে। টুলস অ্যান্ড পডকাস্ট এর নাম তোমরা কম বেশি সবাই শুনছো। সেখানে সজল ভাইয়ের একটা পডকাস্ট আছে যে ঘুম রিলেটেড। এটা সম্ভবত ৬-৭ মাস আগের পডকাস্ট। আ ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে উনি খুব ভালো একটা জ্ঞানমূলক জিনিস বলছে। ওই ভিডিওটার ভিতরে ডিটেইলস দেওয়া আছে যে কেন তোমার সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত? কেন তোমার রাতের বেলা প্রপারলি ঘুমানো উচিত? কারণ ঘুমের সাথে তোমার প্রোডাক্টিভিটি এবং আ তোমার লাইফটা বা তোমার মুডটা কেমন থাকবে এই সবকিছু খুবই ডিপলি কানেক্ট। বইয়ের সাথে রিলেভেন্ট না, তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি। তোমরা যত প্রোডাক্টিভ হওয়ার কথা চিন্তা করো, যত এফিশিয়েন্ট হওয়ার কথা চিন্তা করো না কেন,
আ এন্ড অফ দ্যা ডে তোমার এই প্রোডাক্টিভিটি বা প্রোডাক্টিভ হওয়া বা এফিশিয়েন্ট হওয়ার জিনিসটা একটা জিনিসের, একটা না বেসিক্যালি ৩ টা জিনিসের উপরে ডিপেন্ড করে। নাম্বার 1 জিনিস হইতেছে যে তুমি কখন ঘুমাও, কখন ঘুম থেকে ওঠা। নাম্বার 2 জিনিস হইতেছে তুমি কি খাও এবং আ তোমার একটা জিনিস শুনতে তোমাদের ভালো লাগবে না যে তোমাদের প্রপারলি টয়লেট হয় কিনা? টয়লেট হওয়াটাও খুবই, খুবই জরুরি একটা জিনিস। আর নাম্বার 3 হইতেছে যে তুমি কি ইনফরমেশন কনজিউম করো বা কাদের সাথে তুমি ঘোরাঘুরি করো? মানে তুমি যখন ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ার ভিতরে যাও, তুমি কি ধরনের ভিডিও দেখো? তুমি কি কন্টিনিউয়াসলি নেগেটিভ ভিডিও দেখতে থাকো? তুমি কি কন্টিনিউয়াসলি ধরো ডিপ্রেসড বা দুঃখের গান শুনতে থাকো? নাকি তুমি কন্টিনিউয়াসলি পজিটিভ বা একটু আ ওই যে স্পিরিচুয়াল জিনিসপত্র দেখতে থাকো? সেটার উপরে খুবই, খুবই ডিপেন্ডেন্ট। সো এই ৩ টা জিনিস যদি তুমি কোনভাবে ম্যানেজ করতে পারো, কন্ট্রোল করা কোনভাবে সম্ভব না। ম্যানেজ যদি করতে পারো, তুমি একদম 100% পারফেক্ট কখনোই হইতে পারবা বলে মনে হয় না। কারণ উপরআল্লাহ পুরা জিনিসটাকে বা পুরা গেমটাকে এমনভাবে ডিজাইন করছে যে তুমি 100% টাইম সম্ভবত উইন করবা না। তুমি মেক্সিমাম 5% টাইম উইন করবা এবং 95% টাইম তুমি ফেইল করবা এবং সেই ফেইলিউর টাকে তুমি কিভাবে ডিল করতেছো সেটার উপর ডিপেন্ড করে তুমি 5% টাইম উইন করবা। তবে ওই 5% টাইম তুমি এত বড়, বড় উইন করবা যে তোমার খুবই, খুবই ভাল লাগবে। যেমন তুমি তোমার পুরা লাইফটাকে যদি চিন্তা করো দেখো হাই লেভেলে পুরা জিনিসটাতে কি হয়? যে তুমি জন্মগ্রহণ করো। তারপরে ক্ষেত্র বিশেষে আমাদের এখানে দেখা যায় যে এসএসসি বা এইচএসসি পরীক্ষাটাকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে দেখি। পরবর্তীতে ইউনিভার্সিটি বিশেষ করে ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হিসেবে এটলিস্ট আমরা ছোটবেলা থেকে জেনে আসি। একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হয়। সেটা যদি চান্স না পাই তখন জীবনে একটা বড় ধাক্কা খাই। এরপর একটা ভালো চাকরি পাইতে হয়। এবং এই যে বড় চাকরি পাওয়া এবং ভালো একটা চাকরি পাওয়ার পরে দেখা যায় যে আমরা একটা বিয়ে-শাদী করার কথা চিন্তা করি। এটা আমাদের লাইফে একটা মেজর ইভেন্ট। বিয়ে-শাদী করার পরে তারপরে একটা বাচ্চা-কাচ্চা হয়। সেটা আবার একটা মেজর ইভেন্ট। অ্যান্ড দেন এর পরবর্তীতে বাচ্চা-কাচ্চা যখন বড় হতে থাকে। সো তুমি যদি ওভারঅল তোমার লাইফটাকে আ অনেক আ হাই লেভেলে দেখার চেষ্টা করো। তুমি দেখবা যে পুরা লাইফে তোমার ৮ টা থেকে ১০ টা ঘটনা ঘটে। সেই ১০ টা ঘটনা মানে সাকসেস হবে নাকি ফেইল হবে বা সেই ১০ টা ঘটনাতে তোমার রেজাল্ট কি হবে সেটার উপর ডিপেন্ড করে তোমার পুরা লাইফের রেজাল্টটা বা তোমার পুরা লাইফ এ তুমি কেমন বোধ করবা বা তুমি কেমন ফিল করবা, তুমি উইন করছো নাকি লুজ করছো সেটা কিন্তু ডিপেন্ড করতেছে। তার মানে তুমি খেয়াল করে দেখো তোমার লাইফে কিন্তু তুমি ছোটখাটো খুচরা-খাচরা অনেক কাম-কাজ করবা। কিন্তু তোমার লাইফে 5 to 10% জিনিস আছে, যেই জিনিসের সাকসেস আর ফেইলিউর এর উপরেই তোমার পুরা লাইফের সামারিটা ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে। তো ওই আবার সেই সেম জিনিস কিন্তু 80-20 রুল। সো 20% জিনিস। তো বিষয় হইতেছে যে তুমি তোমার লাইফে সবসময় উইন করবে না। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অলমোস্ট 90-95% টাইম তুমি ফেইল করবা। 5-10% টাইম ইউ উইল উইন দ্যা গেম। এবং যদি ওইটা আল্লাহর রহমতে তুমি উইন করতে পারো সেটা এত বেশি ভালো লাগা কাজ করবে। তুমি যে 90% টাইম ফেইল করছো এটা তোমার মাথায় আসবে না এবং এটা নিয়ে তুমি চিন্তা ভাবনাই করবে না। সো তোমার ফোকাস করা দরকার যে ওই লাইফের বড়, বড় ইভেন্ট গুলোতে তুমি কিভাবে তোমার সাকসেসটাকে নিয়ে আসতে পারো। তোমাদের ওভারঅল এখন পর্যন্ত কেমন লাগতেছে আমাকে একটু ফিডব্যাক জানাতে পারো। তাইলে আমি আ চালাইতে থাকি। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন যেহেতু আমার চোখে পড়ছে। আ এখানে তৌসিফ ভাই যেটা বলছে, "কোন বিষয়ে টানা অনেকদিন এফোর্ট দিয়ে লেগে থাকতে পারি না। স্কিল বিল্ড করব করে করা হচ্ছে না। এদিকে শিক্ষা জীবন প্রায় শেষের পথে। খুব টেনশনে আছি প্রতিনিয়ত। সবসময় কনফিউশন এ ভুগি। কোন গোল উদ্দেশ্য স্টিক থাকতে পারি।" আমার কাছে মনে হচ্ছে স্টিক থাকাটা বা একটু কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারলে ধরো খুবই, খুবই ভালো আরকি। ধরো আ এই প্রোগ্রামিং এর জিনিসটাতে আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন থেকে এটার ভিতরে আমার ঢোকা বা এই টাইপের একটা জিনিসপত্র এবং তারপর থেকে কম বেশি লাইফে অনেক জিনিসপত্র আসে। আমার একসময় মনে হইছে যে ফটোগ্রাফার হবো। সেটা নিয়ে আমি অল্প কিছুদিন কাজ করছি। একসময় মনে হচ্ছিল যে নাটক সিনেমার ডিরেক্টর হবো। সেটা নিয়েও অল্প কিছুদিন আমি কাজ করছি। তারপরে একসময় মনে হইছে যে আমি মিলিটারিতে যাবো। সেটার জন্য আমি হেভি প্রিপারেশন নিয়েছিলাম। তো মানে আল্লাহর রহমতে সেই জায়গাতে হয় নাই। ওটাতে আমি ফেইল করছি এসএসবি তে। অ্যান্ড দেন খুচরা-খাচরা এই টাইপের অনেক জিনিসপত্র চিন্তা ভাবনা করছি। একটা সময় মনে হয়েছে যে একটা ব্যবসা শুরু করব। সেটা কিছুটা স্টার্ট ও করছিলাম। তারপরে ওটা প্রপারলি করতে পারি নাই। বাট ফাইনালি আমি দেখছি যে এই প্রোগ্রামিং বা টেকনোলজি জিনিসটাই আমি এন্ড অফ দ্যা ডে কোনভাবে একটু টুকটাক এবিসিডি বুঝতে পারি। সো এইটার ভিতরেই মনে হয় আমার একটা রুটি-রুজির ব্যবস্থা হবে বলে মনে হয়। এবং এটা যখন আমি বুঝতে পারছি তখন আমি ইউনিভার্সিটির হয়তোবা ফার্স্ট ইয়ার এর আগে পরে এরকম একটা সময়। এবং তারপর থেকে এটা আমি খুব সিরিয়াসলি করার চেষ্টা করছি। যে ভাই এটাকে আমার রুটি-রুজি বানায় ফেলতে হবে এবং এটা ছাড়া অন্য কোন কিছু বামে-ডানে কোন কিছুই চিন্তা করা যাবে না। এবং ধৈর্য ধরে এটার পেছনে লেগে থাকতে হবে। এবং তোমরা হয়তোবা অনেকেই জানো না, আমি কিন্তু ব্রেন স্টেশন এ ঢোকার আগে মোটামুটি ২-৩ বছরের মতো নিজে একা বিভিন্ন ধরনের খ্যাপ মারা প্রজেক্ট বা ছোটখাটো প্রজেক্ট-টজেক্ট সেটা করতাম।
তো বিষয়টা এরকম না যে আমি ধরো আকাশ থেকে পড়ছি আর পড়ে ব্রেন স্টেশনে বসে পড়ছি, বিষয়টা কিন্তু এরকম না। এর আগে আমি মোটামুটি ২-৩ বছর বিভিন্ন জায়গাতে অল্প-স্বল্প করে আমি প্রফেশনালি কাজ করছি, বিষয়টা এরকম না। এবং আমিও এই সিমিলার ফিলিং এর মধ্যে দিয়ে গেছি। মাঝে, মাঝে মনে হইছে কেন এসব করতেছি? বুজুং-বাজুং জিনিসপত্র ভালো না, করব না, থাক বাদ দেই। এটা দিয়ে কি হবে? এটা সেটা নানাবিধ জিনিসপত্র। বাট আবার ঠান্ডা হয়ে ২ দিন পরে ঠিকই আবার সেই কোডিং এর পিছনে চলে গেছি। কিন্তু বিষয়টা এরকম কখনো করি নাই যে একটু গ্রাফিক যেমন আমি একসময় ভিডিও এডিটর হইতে চেয়েছিলাম। সেটা আমার কলেজ লাইফ এর কথা। কলেজ লাইফে হঠাৎ আমার ভিডিও এডিটিং করতে খুব মন চাইতো। তো অল্প কিছুদিন করছিলাম। দেখলাম যে এটা কাজ করে না। সো এই সবকিছু করার পরে ইউনিভার্সিটির আ ফার্স্ট ইয়ারে একটু আগে পরে আমার মাথার ভিতরে আসলো যে না, প্রোগ্রামিং নিয়ে আমাকে কিছু একটা করতে হবে বা টেকনোলজি রিলেটেড কিছু একটা করতে হবে। এবং তখন এইটা রিলেটেড জিনিসপত্র নিয়ে আমি মোটামুটি ২-৩ বছরের মতো ঘাটাঘাটি করি অ্যান্ড দেন আল্লাহর রহমতে ব্রেন স্টেশন এ কাজ করা স্টার্ট করি। অ্যান্ড দেন ব্রেন স্টেশন এ ঢোকার পরে আমি দেখলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে একটা জিনিস আছে। তো ওভার দ্যা টাইম সেটার ভিতরে ঢোকার চেষ্টা করছি। সো বিষয় হইতেছে ক্ষেত্র বিশেষে তোমাকে একটু লেগে থাকতে হবে। তোমার নিজের সাথে একটু অনেস্ট হইতে হবে। নিজের সাথে অনেস্ট হওয়া বলতে আমি জানি যে তোমরা এখানে যতজন আছো তোমরা সবাই সাবালক। সো সাবালক মানে হইতেছে 18 প্লাস বা সাবালকের আগেই হয়তোবা মানুষজন হয়ে যায়। বাট সাবালক মানে হইতেছে তুমি চিন্তা ভাবনা করার একটা তোমার আ মস্তিষ্কটা কিছুটা হইলেও রেডি হয়েছে এবং তোমরা মোটামুটি চিন্তা ভাবনা করতে পারো এবং তোমরা কিন্তু জানো যে কখনো যদি তুমি তোমার কাজে ফাঁকি দাও বা কখনো তোমার কাজে যদি গ্যাপ থাকে, তুমি এবং তোমার উপরওয়ালা কিন্তু এটা জানে যে তুমি একটা জায়গাতে তুমি একটু এফোর্ট কম দিছিলা। তুমি একটা জায়গাতে হয়তোবা আরো বেটার করতে পারতা। তুমি একটা জায়গাতে চাইলে কিন্তু এটা মানুষজন সামনাসামনি স্বীকার করতে চায় না। কারণ মানুষজন সামনাসামনি স্বীকার করতে চায় না এই কারণে, কারণ মানুষজন সামনাসামনি স্বীকার করলে ভাবে যে ভাই আমি তো লজ্জায় পড়ে যাবো। আমি তো কারণ মানুষ তার নিজের ফেইলিউর এর কথা ইউজুয়ালি পাবলিকলি বা ওপেনলি বলার ব্যাপারে অত বেশি এটা কমফোর্টেবল ফিল করে না। বাট ডিপ ডাউন যদি তুমি তোমার ল্যাকিংস এর কথাটা জেনে থাকো, তাইলে ওই জিনিসটাকে সলভ করার কথা চিন্তা করো। ওই জিনিসটাকে তুমি কিভাবে রিজলভ করতে পারো বা রিজনেবলি ম্যানেজ করে কাজ করতে পারো সেটার দিকে বেশি, বেশি ফোকাস দাও। আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো হয় এবং লাইফে সবসময় একসাথে অনেক কিছু চেও না। ধরো তুমি চিন্তা করলা যে আমার লাইফে আমার খাওয়া-দাওয়া রাকিব ভাই আজকে বলছে, আমার খাওয়া-দাওয়া ঠিক করতে হবে, আমার ঘুম ঠিক করতে হবে, আমি কি, কি ইনফরমেশন কনজিউম করতে হয় এই সবকিছু ঠিকঠাক করতে হবে। তুমি আজকে রাতের বেলায় যেটা করলা Facebook ডিলিট করে দিলা, Instagram ডিলিট করে দিলা এবং সব সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিলা তোমার মোবাইল থেকে। অ্যান্ড দেন তুমি আজকে রাতে বললা যে রাতের বেলা ভাত খাওয়া ভালো না। সো রাতের বেলা ভাত খাওয়া বন্ধ করে দিলা। তারপরে তুমি চিন্তা করলা যে রাতে যেহেতু ভাইয়া বলছে আগে, আগে ঘুমায় যেতে হবে ১১ টার সময় ঘুমায় গেলা। কালকে সকালে উঠে ১ম তোমার খুব ভাল লাগবে। কিন্তু দুপুর হইতে, হইতে তোমার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। কারণ তুমি কিন্তু একটা হ্যাবিট এর ভিতরে ছিলা। সেই হ্যাবিট থেকে তুমি যদি সবকিছু একবারে ডে ওয়ান এ বিদায় করে দিতে চাও, তুমি আসলে খুব বিপদের মধ্যে পড়ে যাবে। তোমাকে যেকোনো একটা জিনিসকে চুজ করতে হবে। তোমাকে দেখতে হবে এই ৩ টা জিনিসের ভিতরে কোনটাকে ফিক্স করলে আমি সবচেয়ে বেশি পরিমাণে আউটপুট পাবো। আমার কাছে মনে হয় যে তুমি যদি ঘুমটাকে ঠিক করে ফেলতে পারো তাহলে সবচেয়ে তুমি মেক্সিমাম আউটপুট পাবা। সো ঘুমটাকে ঠিক করার জন্য তুমি রাতে ১১ টার ভিতরে ঘুমায় পড়ার জন্য তোমার যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, কিভাবে খুব কুইকলি ঘুমায় পড়া যায় বা কিভাবে হইতেছে ২ মিনিটের মধ্যে ঘুমায় পড়তে পারো, সেটার কিন্তু একটা ওয়ে আছে এবং সেটার বিভিন্ন ট্যাকটিক্স বা টিপস ট্রিকস এটা YouTube এ সার্চ দিলেই পাবা যে কিভাবে ২ মিনিটের ভিতরে ঘুমায় পড়তে হয়। আসলেই এটার কিন্তু স্ট্র্যাটেজি আছে। বিষয় যে জায়গাটাতে হইছে যে তুমি একসাথে লাইফে সবকিছু ফেলে দেওয়া কথা চিন্তা করো না। তুমি অন বাই ওয়ান এবং তুমি দেখো সবচেয়ে ইমপ্যাক্টফুল কোনটা আছে। সেই জিনিসটাকে তুমি তো হাতে তুলে নাও। অ্যান্ড দেন সেটাকে তুমি অল্প, অল্প করে ফিক্স করার চেষ্টা করো। তুমি দেখো যে হয়তোবা তুমি আগে রাতে ১ টার সময় বা ২ টায় ঘুমাইতে যেতে সেটাকে আগে ১ ঘন্টা কমায় ১২ টার দিকে নিয়ে আসো। রাতে ঘুমাইতে যাওয়ার আগে ফোনটাকে একটু দূরে রাখতে পারলে খুবই, খুবই ভালো হয়। মানে দরকার হইলে ফোনটাকে দূরে রেখে তুমি ওই যে ১০০ থেকে উল্টা গুনতে থাকতে পারো। যেমন মাঝে আমার কিছুদিন এই সমস্যা হইতেছিল যে আমি ধরো ওই হঠাৎ করে কিছুদিন হয়েছিল যে ঘুমের টাইমটা ইউজুয়ালি আমি ১১ টার ভিতরে ঘুমায় পড়ার চেষ্টা করি। কিন্তু সামহাউ ঘুমটা ১২টা ১টা বেজে যাইতেছিল। কিছু মিটিং এর কারণে দেখা গেছে যে কাজ-টাজ শেষ করতে, করতে ১১টা ১১:৩০ বেজে যাচ্ছে। পরে দেখা যায় যে ফোনের মধ্যে বসে একটু নাটক দেখা শুরু করি ঘুমাইতে, ঘুমাইতে অ্যান্ড দেন তারপরে দেখি যে ঘুম আসে না। তো ২-৩ দিন এভাবে দেখলাম যে খুব বিরক্ত লাগতেছে। রাতে তো ঘুমাইতে দেরি হয়ে যাচ্ছে। পরে কি করা যায়? পরে আমি একটা জিনিস যেটা করলাম যে ভাই ফোনটা পাশে রেখে যদি ঘুম না আসে তাইলে উল্টা গুনতে থাকি। এর মধ্যে মজার জিনিস হইছে আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমি উল্টা খুব দ্রুত গোনা হয়তো somehow শিখে ফেলছি বা কি জানি। ১০০, ৯৯, ৯৮, ৯৭, ৯৬, ৯৫ আমি খুব দেখি যে খুব ফাস্ট ওয়েতে আমি গুনতে পারতেছি। ইউজুয়ালি আ উল্টা গোনাটা দেখা যায় যে সবাই এত কুইকলি শুরুর সময় পারে না। ওভার দ্যা টাইম প্র্যাকটিস করতে, করতে দেখা যায় যে উল্টা গুনতে পারে। সো উল্টা গুনলে যে সুবিধাটা হয় তোমার ব্রেইন যেহেতু রিভার্স ওয়েতে চিন্তা করতে থাকে তো ন্যাচারালি তখন ঘুম হওয়ার প্রবাবিলিটি কিছুটা বাড়ে আরকি।
সোলটা ঘুমানোর কথা চিন্তা করতে পারো। তুমি চোখটা বন্ধ করে জাস্ট ১ ঘন্টা নিস্তেজ হইতে শুয়ে থাকতে পারো। সেটা তোমাকে অনেকখানি হেল্প করতে পারে ঘুমানোর ব্যাপারে। তবে ১ম ১ সপ্তাহ খুবই কষ্ট হবে। বাট কোনভাবে যদি তুমি তোমার ঘুমটাকে একটা লাইনে নিয়ে আসতে পারো, এইটা তোমাকে হেভি রকম অ্যাডভান্টেজ দিবে তোমার লাইফে এবং তুমি দেখবা সকালবেলা অবশ্যই আ তুমি চেষ্টা করবা যে ৫:৩০ ৬:০০ আর শীতকাল হলে ৬:০০ র ভিতরে উঠে যাওয়া এবং পরবর্তীতে সবাই সবার ধর্মমতে আ নামাজ কালাম প্রার্থনা সবারই কম বেশি আছে। তো সেটা পালন করার চেষ্টা করবা। কারণ স্পিরিচুয়াল জিনিসপত্র লাইফে খুবই গুরুত্ব আছে। কারণ স্পিরিচুয়ালিটি ছাড়া এটলিস্ট এটা আমার বিশ্বাস। তোমাদের হয়তোবা ডিফারেন্ট বিশ্বাস থাকতে পারে। বাট আমার বিশ্বাস হইতেছে যে স্পিরিচুয়ালিটি ছাড়া তুমি ধরো লাইফে বেশি দূর আগানো এটা কি খুবই ক্রিটিক্যাল একটা জিনিস আরকি। ঠিক আছে? সো স্পিরিচুয়াল জিনিসপত্র একটু ফলো করতে পারলে আমার কাছে মনে হয় যে এটা ভালো ব্যাপার। চান্স অনেকখানি বেড়ে যায়। সো ঘুমের বিষয়টাকে ১ম এ একটু সলভ করে দেখলে ১ মাসের ভিতরে তুমি আ ঘুম ওই ১ মাসের মধ্যে তুমি ঘুমটাকে একটু ঠিক করার চেষ্টা করো। তারপর ওভার দ্যা টাইম তুমি তোমার খাওয়াগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারো, কন্ট্রোল করতে পারো, সেটা কিছুটা দেখতে পারো। অ্যান্ড দেন ফাইনালি তুমি তোমার ইন্টারনেটে ইনফরমেশন কনজিউমিং এর যে বিষয়টা আছে সেটাকে অল্প-স্বল্প করে কিভাবে ম্যানেজ করা যায়, সেটাও তোমরা ক্ষেত্র বিশেষে হয়তোবা দেখতে পারো এবং সেটা তোমাদেরকে আশা করি অনেকগুলা আ অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক অনেকগুলা বাইরের কথাবার্তা বলে ফেলছি। এখন আমি আবার আমাদের বইয়ের ভিতরে ঢুকে যাই। এখানে অনেকগুলা জিনিস বলছে যেগুলা অলরেডি আমি আলোচনা করছি। বলছে যে কনসিস্টেন্ট থাকতে হবে। তারপরে আ আচ্ছা, এখানে আরেকটা খুবই চমৎকার কনসেপ্ট আছে সেটা হইতেছে প্রত্যেকটা কাজের জন্য তোমার একটা ডেডলাইন সেট করা উচিত। ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট করবা। তুমি সেটা কোনো একটা খাতায় বা কোনো একটা জায়গায় অবশ্যই তোমাকে লিখে ফেলতে হবে যে আগামীকাল ২৩ তারিখ বৃহস্পতিবার রাত ১০ টার মধ্যে আমি আমার এইটা শেষ করব। অ্যাসাইনমেন্টটা শেষ করব। আর টাইমটা যদি তুমি দিয়ে দাও অনেক সময় আমরা বলি যে কালকে করব। কালকের কিন্তু কোনো ডেফিনিশন নাই। তুমি কালকের কোনো যেহেতু ডেফিনিশন নাই তুমি কিন্তু বৃহস্পতিবার দিন মানে কালকে যেয়ে আবার চিন্তা করবে যে এটা কালকে করব মানে শুক্রবারের দিন করব। সো তোমাকে অবশ্যই ৩ তারিখ ঠিক করতে হবে। তাইলে করে যেটা হবে যে তোমার মাথার ভিতরে একটা ডেট, একটা নাম্বার থাকবে যে নাম্বারটা দিয়ে তুমি চিন্তা করতে পারবা যে না আমাকে এই সময়ের ভিতরেই এই কাজটা শেষ করতে পারলে খুবই আ ভালো একটা জিনিস হবে বলে মনে হয়। এবং এই বইটার ভিতরে এখানে যতগুলো পয়েন্ট আছে তার ভিতরে সবচেয়ে বড় ভাবে হাইলাইট করছে যে জিনিসটা, পুরা বইয়ের কনসেপ্ট একটাই। সবচেয়ে কঠিন কাজটা দিনের সবার শুরুতে তুমি করে ফেলবা অ্যান্ড দেন তুমি তোমার যতগুলো কাজ আছে সেটা তুমি অ্যাডভান্স প্ল্যানিং করবা। আগে থেকে প্ল্যান করে দেন তুমি কাজটা সামনের দিকে আগাতে থাকবা। আর বিষয় হইতেছে তোমাকে অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে। তো বইটা পড়লে তোমরা অনেকখানি মজা পাবা কারণ বইয়ের ভিতরে কিছু গল্প দেওয়া আছে। তো আমি তো এখন পুরা বইয়ের ধরো জিস্ট বললাম। জিস্ট মানে হইতেছে আসল যে সামারি গুলো আছে সেটা বললাম, কনসেপ্ট বললাম। তো তুমি যখন গল্পের মাধ্যমে পুরা বইটা পড়বা তখন তোমার কাছে এইটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে বলে আমার মনে হয়। আ তোমরা চাইলে এখন হাত তুলতে পারো। আমি তোমাদের কিছু কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করব। বাট ইন বিটুইন আমি কমেন্টের ভেতর থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে ফেলি। দেখি। আচ্ছা, তানভীর ভাই যেটা জিজ্ঞেস করছে, আ "আসসালামু আলাইকুম ভাইয়া। প্লিজ ফরগিভ মি ফর আস্কিং দ্য কোয়েশ্চেন।" আচ্ছা, তানভীর ভাই তুমি চাইলে এই কোয়েশ্চেন ধরো তুমি ChatGPT র কাছেও জিজ্ঞাসা করতে পারো। তুমি মাত্র এইচএসসি শেষ করছো। এখন তুমি কিছু স্কিল ডেভেলপ করতে চাও। তো তুমি ওয়েব ডেভেলপমেন্ট তুমি শিখবা কি শিখবা না এটা তোমার আসলে মূল কনসার্ন। এই কোয়েশ্চেনের অ্যান্সার খুবই সোজা। ধরো তোমার যদি চিন্তা ভাবনা থাকে যে তোমাকে ১ বছর বা ২ বছরের মধ্যে চাকরি-বাকরি করতে হবে, কিছু টাকা-পয়সা ইনকাম করতে হবে। তুমি যদি মনে করো যে ১ বছরের ভিতরে তুমি টাকা-পয়সা ইনকাম করবা। তাইলে আমি তোমাকে বলব যে, "আচ্ছা ঠিক আছে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখো। ওয়েব ডেভেলপমেন্ট শিখে ৬ থেকে ৭ মাস খুব শক্তপোক্তভাবে শিখো। শিখে কোন একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ বা পার্ট টাইম কাজ করার একটা সুযোগ বের করতে পারো কিনা সেই জিনিসটা তুমি দেখতে পারো। ক্ষেত্র বিশেষে তুমি মানিসটা কনসিডার করতে পারো। মানিসটা কনসিডার করার জন্য কি শিখতে হবে? এটা শেখার একটা খুব ভালো উপায় হইতেছে তুমি প্রোগ্রামিং হিরোর ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবা। ওখানে দেখবা আউটলাইনটা কিন্তু পাবলিকলি দেওয়া আছে। সেই আউটলাইনটা নিয়ে যদি তুমি ChatGPT র কাছে দাও, যদি বলো যে ৬ মাস ধরে আমি এই জিনিসপত্রগুলো শিখতে চাই, আমি কিভাবে শিখবো? ও তোমাকে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি দিয়ে দিবে। সেটা দেখে তুমি চাইলে নিজের মতো করে শেখা স্টার্ট করে দিতে পারো। বিষয়টা এরকম না যে তোমাকে এরকম একটা অনলাইন বুট ক্যাম্প এর ভিতরে আসতে হবে বা বিষয়টা এরকম। তোমার যদি মনে হয় যে তুমি নিজে কনসিস্টেন্ট থাকতে পারতেছো না, তুমি নিজে একা পুরো জিনিসটা পারতেছো না, তখন তুমি প্রফেশনাল মানুষজনের হেল্প নিতে পারো। আদারওয়াইজ সবার শুরুতে উচিত হইতেছে যে তুমি নিজে একবার ট্রাই করে দেখা। এবার আসি তোমার যদি মনে হয় জিনিসটা এরকম যে ভাই না আমার ইমিডিয়েটলি ১ বছরের ভিতরে টাকা পয়সা লাগবে না। তবে আমি লং টার্ম এ অনেক ভালো একটা জায়গাতে যাইতে চাই এবং লং টার্ম এ আমি একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে চাই এবং আমি ওয়েব ডেভেলপার হিসেবেও কাজ করতে চাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে চাই। সেই জায়গাটাতে আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি আমাদের ফাইট ফোর নামে একটা প্রোগ্রাম আছে। যে প্রোগ্রামের ভিতরে কম্পিউটার সায়েন্স এর ফান্ডামেন্টাল জিনিসপত্র দেখানো হয়। মেহেদী ভাই আশা করি এখানে লিংকটা দিয়ে দিবে, fightful.io।
সো 500 এর ভিতরে দেখবে আউটলাইন দেওয়া আছে। সেখানে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসপত্র, কি জিনিসপত্র শিখতে হয় সবকিছু তুমি আইডিয়া পেয়ে যাবা। সেই জিনিসটাকে তুমি কপি পেস্ট করে ChatGPT এর কাছে দিয়ে সেখানে যে আউটলাইনটা পাইতেছো সেটা তুমি নিজে শেখার কথা চিন্তা করে দেখো। যদি তোমার কাছে টাইম থাকে অবশ্যই তুমি কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসপত্র, প্রবলেম সলভিং এগুলো খুব ভালোভাবে শিখবা। এর পরবর্তীতে যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট চাইলে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট চাইলে অ্যাপ ডেভেলপমেন্ট, যেকোনো রাস্তায় তুমি যাইতে পারবে এবং তখন তোমার জন্য জীবন অনেকখানি সোজা হয়ে যাবে। তবে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে তাদের জন্য লাইফ কঠিন হয়ে যেতেছে, বিষয়টা এরকম না। ওয়েব ডেভেলপমেন্ট শিখে তুমি কোনো একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ পাইলা। এরপরে তোমার চেষ্টা থাকবে যে ওই কোম্পানিতে তুমি মিনিমাম ১ বছরের মতো সময় তুমি কোনভাবে কাম-কাজ করলা, অ্যান্ড দেন তুমি হয়তোবা তোমার ওই যে আ আস্তে ধীরে তুমি ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম বা কিছু প্রবলেম সলভ করে তুমি তোমার জিনিসটাকে রিজনেবলি রিজলভ করার চেষ্টা করতে পারো। এখন আসি যে তুমি সবার শেষে ব্র্যাকেটে যে কথাটা বলছো যে, তোমার মনে হইতেছে যে এআই এসে তোমার চাকরি-বাকরি সব খেয়ে-টেয়ে ফেলবে। এখন তুমি কি শিখবা কি শিখবে না? ধরো এআই এসে তোমার চাকরি-বাকরি খেয়ে দিল ৫ বছর পরে। তো তোমার কাছে কি একটা বেটার অল্টারনেটিভ আছে? তোমার কাছে কি অল্টারনেটিভ কাজ করার মতো কোন জিনিসপত্র, তোমার কাছে যদি এরকম কোন অল্টারনেটিভ অপশন থাকে যেগুলোতে ধরো তুমি খুব ভালো ক্যারিয়ার করতে পারবা, তোমার একটা ভালো লাইফস্টাইল আছে বা সবকিছু আছে, তুমি এনজয় করবা, এক্সাইটমেন্ট থাকবে, তাইলে তুমি সেদিকে যাইতে পারো। আর এআই এর ভয় নিয়ে মাথা ব্যাথা করার কোনো কিছু নাই। এআই অবশ্যই আসবে, সেটার কারণে কিছু মানুষের চাকরি-বাকরি অবশ্যই চলে যাবে, সেটা নিয়েও কোনো ডাউট নাই। তোমার কাজ হইতেছে তুমি এটা এই সবকিছুর মধ্যে তুমি তোমার নিজের একটা জায়গা যাতে তুমি তৈরি করে ফেলতে পারো। সেটা তৈরি করে ফেলার একমাত্র উপায় হইতেছে যে কালকে থেকে বা আজকে রাত থেকে শেখা শুরু করে দেওয়া। যাতে করে তুমি এআই এসে তোমার কিছু কাজ হয়তোবা তোমার লাইফটাকে কিছুটা ইজিয়ার করে ফেলবে। তোমার লাইফে অনেকগুলা আ নতুন আ এফিশিয়েন্সি হয়তোবা বাড়বে। কিন্তু বিষয়টা এরকম যাতে না হয়ে যায় যে এআই যা করে ফেলতে পারে সেইটুক জিনিসই তুমি পারো। তোমার ক্যাপাসিটিটা এরকম হইতে হবে যে তুমি কাইন্ড অফ এআই এর উপরে চলো। এআই এর উপরে মিনস হইতেছে যে এআই কে তুমি কাইন্ড অফ ওই গলায় দড়ি বেঁধে ঘুরাও আরকি, বা মাথায় দড়ি বেঁধে যে ঘুরায় না কি জানি একটা বলে না? সো দড়ি বেঁধে তুমি ঘুরাইতেছো এই টাইপের একটা জিনিস। সুতরাং এআই নিয়ে মাথা ব্যাথা না করে তোমার ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে যে কাজটা শিখতে চাচ্ছ সেটা কনসিস্টেন্টলি ৬ থেকে ৮ মাসের মতো করো। এবং তুমি অবশ্যই প্যারালালি তুমি দেখতে থাকো যে এআই রিলেটেড কি চলতেছে, কারেন্ট ট্রেন্ড কোন জায়গায় আছে, কোন জায়গাতে রিস্ক আছে। তাহলে ওই রাস্তাগুলোকে তুমি কিভাবে মিটিগেট করে সামনে আগাবা সেটারও বেশ কিছু উপায় তুমি চাইলে ইন্টারনেট থেকে দেখে ফেলতে পারবা। বাট এআই আসতেছে বা এই চিন্তা ভাবনা করে শেখাটা আ হোল্ড করে রাখা আমার কাছে মনে হয় যে ভালো একটা জিনিস অবশ্যই হবে না। এরপরে একজন বলছে, "ভাই অতিরিক্ত ঘুম আসে, এমনকি বিকালে ঘুমাইলেও একই সমস্যা।" আচ্ছা, ঘুমের বিষয়ে যে জিনিসটা বলছি যে তোমরা চাইলে টুসেন পডকাস্টের ভিতরে একটা এপিসোড আছে ঘুম রিলেটেড, একটু পিছনের দিকে গেলেই পাবা। তো সেইটা তোমরা চাইলে আ কন্টিনিউ করতে পারো। সেটা যদি তোমরা করতে পারো তাইলে আমার কাছে মনে হয় যে ওখান থেকে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। কারণ ঘুমের বিষয়টা আসলে খুবই ব্রড একটা জিনিস। আমি জাস্ট এক লাইনে এটার অ্যান্সার দিলে এটা তুমি ভালোমতো অ্যান্সার তুমি পাবা না। এটা তুমি বিস্তারিত দেখতে পারলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? সো এরপরে আছে অতিরিক্ত ঘুম আসে এমনকি বিকালে, আচ্ছা এই কোয়েশ্চেনটার অ্যান্সার তো করে ফেললাম। সবাই পার্সোনালিটি টেস্ট করছে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসছে যে সবসময় ডিস্ট্রাকশন কাজ করে, রাতে ঘুম আসে না, দিনের বেলায় ঘুম পাই, ডিসিশন নিতে ঠিক একাকিত্ব ভালো লাগে। আচ্ছা, একাকিত্ব ভালো লাগা খুবই খারাপ জিনিস, বুঝছো? একাকিত্ব ভালো লাগা খুব খারাপ জিনিস। তোমাকে আমি একটা সাজেশন দিই, তুমি যদি নামাজ কালাম পড়ার ব্যাপারে তোমার ইন্টারেস্ট থাকে বা তোমার যদি ঈমান-আমাল সব ঠিকঠাক থাকে, সবচেয়ে ভালো জিনিস হইতেছে যে তুমি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়া শুরু করো। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে পারো। বাট সবসময় মসজিদের ভিতরে বসে থাকতে হবে বিষয়টা এরকম না। নামাজ কালাম পড়তে পারো মসজিদে, অনেক সময় সন্ধ্যার পরে ওই যে দোয়া কালাম হয় সেটা কিছুটা শুনতে পারো, বুঝতে পারো। এই একটা জিনিস তুমি নিয়ত করতে পারো যে তুমি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়বা। এটা তোমাকে অনেকখানি বেনিফিট দিবে বলে আমার কাছে মনে হয়। অ্যান্ড দেন উম ঘুমের বিষয়টা হইতেছে রাতে যদি ঘুম না আসে অনেকের দেখা যায় যে ক্রিটিক্যাল প্রবলেম থাকে, ওই যে ইনসোমনিয়া বা এই টাইপের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। সেগুলোর জন্য অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। বাট প্রফেশনাল হেল্প নেওয়ার আগে আমি তোমাকে যেটা সাজেস্ট করব যে ওই যে YouTube এ কিছু জিনিসপত্র আছে যে কিভাবে ২ মিনিট ৫ মিনিটের ভিতরে ঘুমানো যায় এই টাইপের বিষয়। সেইগুলা তুমি দেখে তুমি একটু ঘুমানোর চেষ্টা করে দেখো। মানে রাত ১১ টার সময় তুমি শুয়ে পড়ো। দরকার হইলে ফোন টিপো না। ধরো তুমি ফোন টিপলা না। তোমার কাছে যদি ফোন না থাকতো তাহলে কি তুমি সারারাত বসে থাকতা? ফোন তুমি দরকার হলে অন্য রুমে রেখে আসো। তারপরে দেখো ১১ টার পরে তোমার ঘুম আসে কি আসে না। তুমি নিজেরে এইটুক শাস্তি যদি দিতে পারো, দেখো যে রাতের ঘুমটা যদি তুমি ঠিক করতে পারো, তাহলে দিনের বেলা এই ঘুমটা আসবে না, এবং দিনের বেলা যদি ঘুম না আসে তাহলে এই একাকিত্ব বা এই টাইপের সমস্যা সবকিছুর সমাধান হবে। এবং একাকিত্ব ফিল করাটা খুব বেশি একটা ভালো জিনিসপত্র না। অবশ্যই এইটা তুমি তোমার পার্সোনালিটি টেস্ট করে দেখতে পারো। টেস্ট করে আমি তোমাকে সাজেস্ট করব যে তোমার ওভারঅল জিনিসপত্র একাকিত্ব যেহেতু ফিল করতেছো, there are something যেগুলো তুমি হয়তোবা আমার সাথে শেয়ার করতে পারতেছো না।
বা সবার সাথে শেয়ার করা হয়তোবা ক্রিটিক্যাল। ChatGPT র সাথে চাইলে তুমি সেগুলো নিয়ে কনভারসেশন করতে পারো। তুমি বলতে পারো যে তোমার এই জিনিসপত্রগুলা হচ্ছে, তুমি এই ফিলিংস এর ভিতর দিয়ে যাচ্ছ। এটা কিন্তু খুব ভালো জিনিস। আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক কমপ্লিকেটেড কিছু প্রবলেম থাকে যেগুলো আমরা সবার সাথে বলতে হয়তোবা কমফোর্টেবল ফিল করি না। দ্যাট ইস অ্যাবসোলিউটলি ফাইন। তুমি এটা নামাজের ভিতরে দোয়া করতে পারো। এখান থেকে বের হয়ে আসার আরেকটা জিনিস হইতেছে ChatGPT র সাথে তুমি ওভারঅল এই জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলে দেখতে পারো। তখন দেখা যাবে যে ChatGPT তোমাকে কিছু চিন্তা ভাবনা করার ক্লু দিবে। আ এবং সেটা খুবই একটা ভালো জিনিস এবং অবশ্যই একা ফিল করা বা এটা মাথার ভিতরে নিয়ে আসা কোনো ভালো জিনিস না। পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের নেগেটিভ জিনিসপত্রের দিকে চলে যায় এবং এই যে একাকিত্ব ফিল করার যে জিনিসটা এটা কিন্তু মানে শয়তানের একটা খুব বড় হাতিয়ার। যে তোমাকে লাইফে এমনভাবে ফিল করাবে তোমার মনে হবে যে সে বলবে যে, "এই একটা জিনিস ফেইল করছো। এই আজকে সকালে উঠতে পারো নাই। এই জীবন খুবই প্যাথেটিক। এই জীবন ভালো না, এটা না, সেটা না।" সে এমন একটা ফিল তোমাকে করাবে তোমার মনে হবে কি যে, "আসলেই তো আমি তো খুব বড় অপরাধ করছি। আমি তো খুব খারাপ কাজ করছি। আমি আজকে সকালে উঠতে পারলাম না। আমি তো পৃথিবীর সবার থেকে পিছিয়ে গেছি।" এটা ভালো জিনিস না আরকি। তুমি ঘুম থেকে উঠতে লেট করছো। অবশ্যই তোমার এটার জন্য কিছুটা হইলেও অনুশোচনা থাকা উচিত। সেটার জন্য অবশ্যই তুমি কিছুটা হইলেও মন খারাপ করবা। কিন্তু বিষয়টা এরকম পর্যায়ে নিয়ে যাবা না যে, তুমি মান-সম্মান চলে যাইতেছে। তুমি মানুষজনের সাথে কথাই বলতে পারতেছ না। তোমার পুরা সেলফ এস্টিম বা এই টাইপের জিনিসপত্র যেগুলো বলে যে, তোমার নিজের মধ্যেই একটা হীনমন্যতা ভোগ করতেছ। না, এটা কোনভাবেই ফিল করা কোনভাবেই উচিত না আরকি। যাই হোক, এর পরবর্তীতে এখানে একটা জিনিস আসছে, কোন বিষয়ে টানা অনেকদিন এফোর্ট দিয়ে লেগে থাকতে হয়। আচ্ছা, এটার অ্যান্সার তো আমি পুরোপুরি দিয়ে ফেলছি। ফোকাস আর কনসিস্টেন্সি এর বিষয়টা নিয়ে একটু কথা বলতেছি। আচ্ছা, আ লাইট অফ অন্ধকারে বর্তমানে পাইথন ডেভেলপারের কেমন দেশ আচ্ছা, পাইথন জ্যাঙ্গো বিষয়টা বলব। হ্যাঁ, ২০২৫ সালে ওয়েব ডেভেলপমেন্ট শেখা ভালো হবে, ডেটা সায়েন্স শেখাও ভালো হবে। যেকোনো একটা জিনিস শিখতে পারো। মানে জাস্ট ডু ওয়ান থিং। মানে এটাই রিকোয়েস্ট। আইদার ওয়েব ডেভেলপমেন্ট শিখলে ওয়েব ডেভেলপমেন্টই শিখো ৬-৭ মাস ধরে। আর যদি ডেটা সায়েন্স শিখো তাহলে ডেটা সায়েন্সটাই এটা লেগে থাকো, এটার পিছনে লেগে থাকো। মানে জাস্ট জাম্পিং করতে থেকো না। জাম্পিং করলে ভালো জিনিস হবে না আরকি। ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট থেকে ব্রেন স্টেশন এ যাওয়া যাবে। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট থেকে তুমি ব্রেন স্টেশন এ যাইতে পারবা কিনা? ওয়েব ডেভেলপমেন্ট থেকে ডিরেক্টলি ব্রেন স্টেশন এ যাওয়া একটু ট্রিকি। কারণ ব্রেন স্টেশন ফ্রেশার যখন হায়ার করে, তখন ওরা প্রবলেম সলভার হায়ার করে। তো প্রবলেম সলভার হায়ার করতে হলে তো তোমার ওই ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এই টাইপের জিনিসপত্র জানতে হবে। তুমি একটা কাজ করতে পারো যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখলা বা ডেভেলপমেন্ট কোন কিছুটা শিখে ছোটখাটো কোম্পানিতে বা অন্য কোম্পানিতে ২-৩ বছর কাজ করলা। কাজ করে যখন তুমি একটা এক্সপেরিয়েন্স পারসন হয়ে যাবা, তখন কিন্তু ব্রেন স্টেশন এ এক্সপেরিয়েন্স পারসন হায়ার করে। তো এক্সপেরিয়েন্স পারসন হায়ার করার সময় ডিরেক্টলি ওরকম প্রবলেম সলভিং এর পরীক্ষা হয়তোবা দিতে হয় না। কিন্তু এট লিস্ট যেই টেকনোলজি স্ট্যাক নিয়ে তুমি ওখানে জবে এপ্লাই করতেছো সেইটার একটা বেসিক ফাউন্ডেশনাল ধারণা অনেক ভালোভাবে থাকতে হয়। সেই রাস্তায় যদি তুমি হাঁটতে পারো তাহলে ওই ডেভেলপমেন্ট দিয়েও তুমি ব্রেন স্টেশন এ যেতে পারবা। জাস্ট ডিফারেন্স একটাই, তোমাকে ২-৩ বছর একটু ধৈর্য ধরতে হবে আরকি এটাই। তাছাড়া কোন কিছু না। আচ্ছা, C# .NET, Django, Python কোনটা শেখা ইফেক্টিভ হবে? বাংলাদেশের কনটেক্সট এ চিন্তা করলে C# .NET শিখতে মনে হয় বেটার। কারণ বাংলাদেশে C# .NET নিয়ে ভালোই কাম-কাজ হয়। Python এর কাম-কাজ বাংলাদেশে রিজনেবলি একটু কম হয় Python, Django তে। C# .NET নিয়ে ভালোই কাম-কাজ হয় এবং C# .NET এর ইনফেক্ট অনেক সময় ডেভেলপারের ক্রাইসিস থাকে। সো তুমি যদি এটা কাইন্ড অফ একটা প্লেইং ফিল্ড বলা যেতে পারে এবং C# .NET অনেকে হয়তোবা অনেক সময় শিখে উঠতে পারে না। কারণ C# .NET ওভারঅল একটু কমপ্লিকেটেড যেহেতু খুব কম মানুষজন এটা শেখার কথা চিন্তা ভাবনা করে। তুমি যদি কোনভাবে শিখে ফেলতে পারো তাইলে আ তোমার জন্য খুব ভালো একটা ক্যারিয়ার ওয়েট করতেছে বলে আমার মনে হয়। সবশেষে হেলাল ভাইয়ের একটা কথা আছে, "আমি কোন কোর্স শুরু করলে ১ম আমি আচ্ছা, তুমি যেটা বলছো যে তুমি যেকোনো একটা কোর্স শুরু থেকে খুবই এক্সাইটমেন্ট নিয়ে স্টার্ট করো অ্যান্ড দেন তুমি কিছুদিন পরে হাল ছেড়ে দাও। তারপরে তুমি আবার উম পরে যখন আবার গেট ব্যাক করো তখন মনে হয় যে এই জিনিসপত্র পারো এবং কোর্স শেষ করলে তুমি পুরা জিনিস শিখছো বলে মনে হয় না। আচ্ছা, এটার আমি একটা ছোট্ট গল্প বলি। আমি রিসেন্ট টাইমে একটা কোর্স কিনছি যেটা মনে হয় কত ৩৫,০০০ বা ৳৩৬,০০০ নিচ্ছে। ইন্টারন্যাশনাল একটা বিজনেস কোর্স, বিজনেস এর উপরে। এবং ওইটা দেখার জন্য আমি ওই কোর্সটার আমি ২ টা বা ৩ টা ভিডিও ফ্রিতে দেখছিলাম। দেখে আমার এত ভাল লাগছে মনে হইছে কি এইটা আমি এখনই কিনবো, এখনই কিনে আমি এটা এখনই দেখে ফেলবো এবং ইনস্ট্যান্টলি কিনছি। ২ টা ৩ টা ভিডিও দেখছি। পরের দিন হঠাৎ করে অন্যান্য কাজের ব্যস্ততা অনেক কিছুতে এটা আবার হারায় গেছে। এর পরবর্তীতে আমি দেখলাম যে ভাই শুধু মিস হইতেছে। এরপরে চিন্তা করলাম যে ভাই দিনের শুরুতে এই জিনিসটা সবার শুরুতে আগে দেখতে হবে। তো ক্ষেত্র বিশেষে অনেক সময় যেটা হয়, যদি তোমার কোর্সের ফ্লো থেকে তুমি সরে যাও, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, তোমরা অনেক সময় চিন্তা ভাবনা করো কি? যে তোমরা একবার প্রোডাক্টিভ হবা এবং তুমি একবার কবরে যাওয়ার আগ পর্যন্ত পুরা প্রোডাক্টিভ হয়ে তুমি তোমার লাইফটাকে চালাবা। বিষয়টা কিন্তু এরকম না। ওই যে আমি শুরুতে একবার জিনিসপত্র বলছি যে তোমাকে কন্টিনিউয়াসলি উপরওয়ালা পরীক্ষা নিতে থাকে। সো তুমি মাঝে মাঝে হয়তোবা প্রোডাক্টিভ থাকবা, মাঝে মাঝে ২-৩ দিন প্রোডাক্টিভ থাকবা না। তখন তোমার মানে
তোমার সাকসেসটা নির্ভর করতেছে এই যে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে। তো তুমি যখন ডাউন হয়ে যাইতেছো তখন তুমি কত দ্রুত আবার রিকভার করতে পারতেছো সেইটার উপরেই তোমার সাকসেসটা নির্ভর করতেছে। তোমার সাকসেসটা এরকম না যে তুমি একবার ডাউন হয়ে গেছো মানেই তুমি সারা জীবন ডাউন থাকবা। তো তোমার কাজ হইতেছে যখন তুমি রিল্যাপস করবা বা যখনই তুমি তোমার যেটা ফ্লো তে ছিলা সেখান থেকে ব্রেক করছো, দ্যা আর্লিয়েস্ট পসিবল টাইম এ তুমি সেটার ভিতরে আবার গেট ব্যাক করার চেষ্টা করবা এবং তুমি চেষ্টা করবা যে যাতে খুবই কুইকলি আবার ফ্লো তে ধরে নিয়ে আসতে পারো। তাতে করেই তোমার আসলে আল্টিমেট সাকসেসটা আসবে। আচ্ছা, রোবোটিক নিয়ে ভাইয়া যদি কিছু বলেন। রোবোটিক্স এর বিষয়ে আমার জ্ঞান ধরো খুবই নগণ্য টাইপের একটা বিষয়। তবে বাংলাদেশে কিছু কোম্পানি রোবোটিক্স নিয়ে কাজ করার চেষ্টা করে। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যাদের খুব ভালো কিছু ল্যাব ফ্যাসিলিটিস ও আছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে। নর্থসাউথ এ সম্ভবত আছে কিনা সিওর না। আইউবি তে সম্ভবত আছে। আবার অন্য বেশ কিছু ইউনিভার্সিটিতেও থাকতে পারে। আমার সঠিক জানা নেই। তবে আমি কয়েকটাতে দেখছিলাম আছে। এবং তারা খুব ভালোভাবে সেগুলোকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করে। রোবোটিক্স এ বাংলাদেশে কাজ করার স্কোপটা মনে হয় একটু বেশি একটু কম। তবে তুমি চাইলে দেশের বাইরে অবশ্যই যেতে পারো এবং ইন্টারন্যাশনালি রোবোটিক্স এর বেশ রিসেন্ট টাইমে ভালো ডিমান্ড আছে এবং এই রোবোটিক্স এর ভিতরে যদি সামহাউ তুমি এআই মেশিন লার্নিং এর ইন্টিগ্রেশন বা এটা সম্পর্কে তোমার সফটওয়্যার জ্ঞানও থাকে, তাইলে আপকামিং ডেজ এ তুমি একটা খুব ভালো ভ্যালু প্রপোজিশন হবে এবং তোমার চাকরি-বাকরি পাইতেও অনেকখানি ইজিয়ার হবে বলে আমার কাছে মনে হয় আরকি। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে বিজনেস কোর্সটার নামটা যদি বলতেন। আচ্ছা, বিজনেস কোর্সটার নাম হচ্ছে বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড নামে একটা বই আছে। ওইটারই একটা কোর্স আছে আরকি। এটা ব্র্যান্ড মার্কেটিং এর উপর একটা জিনিস। সো তুমি চাইলে এটা দেখতে পারো আরকি। সো এরপরে আছে হচ্ছে আ মাইশা আপু যেটা বলছে যে, SQL ইঞ্জিনিয়ার পোস্টে এপ্লাই এর জন্য প্রবলেম সলভিং এর ইনফরমেশন প্রবলেম সলভিং মিনস কম্পিটিটিভ প্রোগ্রামিং বুঝাইছে। হ্যাঁ, প্রবলেম সলভিং মিনস অবশ্যই কম্পিটিটিভ প্রোগ্রামিং। SQL ইঞ্জিনিয়ার এর জন্য যদি এই পজিশনটা এরকম হয় যে SQL ইঞ্জিনিয়ার এবং ওখানে বলেই দিছে যে ১ থেকে ২ বছরের এক্সপেরিয়েন্স লাগবে। তখন ডিরেক্টলি ওই প্রবলেম সলভিং এর জিনিসপত্র মনে হয় না। আমি যতদিন ছিলাম ততদিন ছিল না আরকি। এখন হয়তোবা চেঞ্জ হইলেও হইতে পারে। তবে যদি ১ থেকে ২ বছরের এক্সপেরিয়েন্স বা 2 ইয়ার্স প্লাস বলে তখন ডিরেক্টলি প্রবলেম সলভিং এর জিনিসপত্র হয়তোবা কম থাকে। তবে আসলে হয় কি ব্র্যান্ড স্টেশন তো আসলে একটা সার্ভিস কোম্পানি। তো সার্ভিস কোম্পানি হওয়ার কারণে যেটা হয় একেক টিমে হায়ারিং এর ডিমান্ডটা একেক রকম থাকে এবং একেক টিমে যে ওয়েতে কাজ করে একেক টিমে হইতেছে ধরো হায়ারিং এর প্রসেসটাও কিন্তু অনেক সময় ডিফারেন্ট হয়। কারণ অনেক সময় ক্লায়েন্ট স্পেসিফিক্যালি বলে দেয় যে, এই পারসনটার অটোমেশন জানতে হবে। এই পারসনটার পার্টিকুলারলি এই ল্যাঙ্গুয়েজে অটোমেশন জানতে হবে। তখন কিন্তু আপনার ওই যে হায়ারিং বা তখন কিন্তু আপনার অ্যাসেসমেন্টটা ওই ওয়েতেই হবে। সো সবচেয়ে বেস্ট হইতেছে যে রেজিস্ট্রেশন এ এসপিও পজিশনে কাজ করতেছে এরকম কোন আপু বা ভাইয়াকে লিঙ্কডইন এ নক দিয়ে যারা বিশেষ করে রিসেন্ট টাইমে জয়েন করছে তাদের কাছে জিজ্ঞাসা করা। ভাইয়া ফ্রেশ গ্র্যাজুয়েট এর ক্ষেত্রে কিরকম সেটা জানতে চাচ্ছি। এক্সপেরিয়েন্স নাই। আচ্ছা, ফ্রেশ গ্র্যাজুয়েট এর ক্ষেত্রে আমি যতটুকু জানি ওই স্টার কোটার নামে একটা প্রোগ্রাম আছে সেটার মাধ্যমে অনেক লোকজনকে হায়ার করে। তারপরে মানুষজনকে এসকিউ এর ভিতরে দেখা যায় যে অ্যাসাইন করে বা তাদেরকে ডিফারেন্ট ডিরেকশন এ নিয়ে যায়। আর এসকিউ এ ডিরেক্টলি যদি একদম ফ্রেশার হায়ার করার কথা বলে, তবে ক্ষেত্র বিশেষে কিছুটা অটোমেশন এর এক্সপেকটেশন অবশ্যই থাকে। কারণ সবাই কম বেশি টুকটাক দেখা যায় ম্যানুয়াল টেস্টিং এর ব্যাপারে তাদের নলেজ বা জিনিসপত্র থাকে। বাট অটোমেশন এর জায়গাতে যদি কোন একটা নলেজ থাকে তখন দেখা যায় যে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ অবশ্যই পাওয়া যায় আরকি। ঠিক আছে। আর হায়ারিং এর বিষয়টা এই সার্ভিস কোম্পানিতে শুধু রেজিস্ট্রেশন না, রেজিস্ট্রেশন এর মধ্যে সার্ভিস কোম্পানি অন্য যারা আছে আ সবগুলোর ক্ষেত্রেই সিমিলার জিনিস যে দেখা যায় যে আপনাকে হয়তোবা হায়ার করবে একটা প্রজেক্টের জন্য। সেই প্রজেক্ট যেই ক্লায়েন্টের জন্য করা হচ্ছে সেই ক্লায়েন্টেরও কিছু ডিমান্ড থাকে। সে সেই অনুযায়ী বলে দিবে সেটার কারণে আপনার হয়তোবা হায়ারিং টা ইউনিক ওয়েতে হবে অনেক সময়। আবার যখন একদম রেগুলার হায়ারিং হয় তখন তো হয়তোবা ডিফারেন্ট প্রসিডিউর এর ভিতরে তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে রিসেন্ট টাইমে রেজিস্ট্রেশন এ হয়তোবা এসকিউএল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে এমন কোন জুনিয়র কাউকে লিঙ্কডইন এ নক দিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাই আ আনিসা আপু যেটা বলছে যে একটানা কাজের ফাঁকে আপনি নিজেকে কিছু সময় দিতে পারেন। একটানা একটা একঘেয়েমি আসে তাই ভালো লাগে না। একটু ঘুরতে পারেন, বিভিন্ন করতে পারেন। হ্যাঁ, এই একটানা কাজ করাটা খুব বেশি একটা ভালো জিনিস না। একটানা কাজের মাঝে যদি একটু ব্রেক দেওয়া যায় ভালো। তবে এই ব্রেক মানে এটা না যে মোবাইল টেপা বা YouTube এ ২ টা ভিডিও YouTube এ হয়তোবা ১ টা ২ টা ভিডিও দেখা যেতে পারে। সেটা যদি কাজের কোনো একটা জিনিস হয়। বাট আ ফোনের ভিতরে জাস্ট randomly স্ক্রল করলাম, দেখি দিন দুনিয়ার কি অবস্থা। ওইটা যদি হয় তখন এই যে আমি একটানা কাজ করছি, কাজের যে একটা ফ্লো ছিল সেই ফ্লো স্টেট টা ব্রেক হয় এবং তখন আবার কাজে ব্যাক করা যায় না। সো বেটার হইতেছে যদি আসলেই ট্রুলি সময় দিতে হয় তাহলে আইদার
মানুষজনের সাথে কথা বলা যাইতে পারে। অফিসে যদি হয়, অফিসে কলিগদের সাথে চা-টা খাওয়া যেতে পারে, একটু গল্প করা যেতে পারে। ভাই কি অবস্থা? কি কাজ চলতেছে? আর বাসায় যদি থাকে বাসায় ছাদে একা, একা হাঁটা যাইতে পারে অথবা একটু চাইলে টিভিও দেখা যেতে পারে। অ্যাবসোলিউটলি ফাইন। অথবা একটু ঘোরাঘুরি করল। বাট এই ফোনের ভিতরে যদি আবার ঢোকা হয় তখন দেখা যাবে যে এই কাজের ফ্লোটা অনেক ক্ষেত্রেই খুবই, খুবই সিরিয়াস ভাবে ব্রেক করতে পারে বলে এট লিস্ট মানে আমি পার্সোনালি এটা এক্সপেরিয়েন্স করছি। বিষয়টা এরকম না যে এই জিনিসের ভিতর দিয়ে আমি কখনো যাই নাই। আমি নিজেও গেছি এবং পরবর্তীতে খুবই, খুবই বিরক্ত হয়েছি আরকি। তো প্রিন্স ভাই যেটা বলছে কোন কিছু শিখতে গিয়ে মাঝে, মাঝে বেশি গ্যাপ পড়ে যায়। কিভাবে সেটা থেকে বের হতে পারি ভাইয়া? এইটা বের হওয়ার একমাত্র সহজ উপায় হইতেছে গ্যাপ না দেওয়া। ঠিক আছে? এটাই একমাত্র অ্যান্সার। তো গ্যাপ না দেওয়ার তুমি চেষ্টা করো। এটা ছাড়া তো আর কোন শর্টকাট নাই আরকি। তোমার যদি এক্সাম থাকে বা এটা সেটা থাকে তুমি একটা জিনিস করতে পারো যে অ্যা শুধুমাত্র এক্সামের আগে পড়াশোনা না করে পুরো সারা বছরই অল্প, অল্প করে পড়াশোনাটা করতে পারো। তাইলে এক্সামের সময় প্রেশারটা থাকবে না। তাইলে দেখা যাবে যে এক্সামের জন্য আলাদাভাবে মানে পুরো ১ সপ্তাহ ধরে পড়তে হবে বিষয়টা এরকম না। এক্সামের আগে পরে ২-৩ দিন হয়তোবা অল্প-স্বল্প করে পড়লা বাট ওভার দ্যা টাইম তুমি তোমার যে স্কিল ডেভেলপমেন্ট বা যে জিনিসটা শিখতেছিলা সেটাও যেন তুমি পাশাপাশি করতে পারো আরকি। আচ্ছা রোবোটিক্স এর বাইরে যেতে চাই আর ভাই আমি বুয়েটের ফার্স্ট ইয়ার। আচ্ছা অমর ভাই তুমি তো বুয়েটে পড়ো, বুয়েটে প্রচুর রোবোটিক্স নিয়ে কাম-কাজ হয় এবং তোমাদের বড় ভাই অনেকে রোবোটিক্স নিয়ে খুব ভালো কাম-কাজ করে। তোমাদের সম্ভবত একটা গ্রুপই আছে বুয়েটিয়ান বা কি জানি একটা গ্রুপ আছে। ওই গ্রুপের ভেতরে তুমি পোস্ট দিও তোমার বড় ভাইরা আমার থেকে অনেক ভালো সাজেশন দিবে বলে আমার ধারণা। এবং যারা একদম হ্যান্ডস অন রোবোটিক্স এ কাজ করে তাদের কাছ থেকে নলেজ নিতে পারলে আসলে ভালো। কারণ আমি তো তোমাকে যে নলেজটা দিব এটা খুবই সারফেস লেভেলের নলেজ হবে। কারণ আমি ডিরেক্টলি রোবোটিক্স এ কখনো কাজ করিনি। আমি হাই লেভেলে অল্প কিছু জিনিসপত্র জানি। সো বেটার হইতেছে তুমি তোমার বড় ভাইদের কাছ থেকে এটা জানার চেষ্টা করো আমার ভাই। এবং তুমি কি, কি জানছো আমাকে একটু জানাও মেইল করে। আমার মেইল অ্যাড্রেস হচ্ছে rakib@programming-hero.com তাহলে এই সুযোগে আমি তোমার কাছ থেকে কিছুটা শিখে ফেলব। আচ্ছা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি ডিএসএ শেখা যায়? জাভাস্ক্রিপ্ট এ ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কিছুটা করা যায়। কিছু, কিছু প্ল্যাটফর্ম আছে যেমন হ্যাকারর‍্যাঙ্কে তারপরে লিডকোড এই টাইপের বেশ কিছু প্ল্যাটফর্মে জাভাস্ক্রিপ্ট এও সাপোর্ট করে। তবে জাভাস্ক্রিপ্ট এ না করে অবজেক্ট ওরিয়েন্টেড কোন একটা ল্যাঙ্গুয়েজ এ যদি করা যায়, বিশেষ করে সি, সি প্লাস প্লাস, জাভা বা পাইথন এও যদি করা যায় অ্যাবসোলিউটলি ফাইন। তখন যেটা হয় যে আ মানে পুরো ফাংশনালিটি টা মানে প্রবলেম সলভিং তো মানুষজন করে আ কিভাবে আসলে একটা প্রবলেমকে সলভ করতে হয়। মানে ইঞ্জিনিয়ারিং বা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে সেটার স্টেপ বাই স্টেপ বোঝা বা ওইটার অ্যানালিটিক্যাল জিনিসটা বোঝার জন্য। তো সেই জায়গাটায় ওই অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা ওগুলাতে করলে যেটা হয় যে ওখানে একটু বেটার বোঝা যায় আরকি বা আন্ডারস্ট্যান্ডিং টা ভালো হয়। সো ক্ষেত্র বিশেষে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয় তাহলে করা যেতে পারে সমস্যা নেই। বাট যদি উপায় থাকে তাহলে সি অথবা সি প্লাস প্লাস যেকোনো একটা শিখে সেটাতে করলে মনে হয় ভালো একটা জিনিস হবে। আচ্ছা বইয়ের নামটা বলছি হচ্ছে 'বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড'। বিল্ডিং মানে হইতেছে তৈরি করা আরকি। স্টোরি ব্র্যান্ড মানে হচ্ছে গল্পের ব্র্যান্ড। যেকোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিএসএ শেখা যায়। হ্যাঁ, ফাহিম ভাই খুব ভালো কথা বলছে। এনি গাইডেন্স ফর হাই স্কুল প্রোগ্রামার? মার্জান ভাই তুমি যদি হাই স্কুলে পড়ে প্রোগ্রামিং করে থাকো তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। তুমি খুবই চমৎকার কাজ করতেছো। কারণ ওভারঅল পুরা বাংলাদেশের যুব সমাজ বা জনসমাজ যেভাবে বিভিন্ন ফোন-টোন, TikTok এ ভিডিও বানাইতেছে সেখানে তুমি যে প্রোগ্রামিং নিয়ে চিন্তা ভাবনা করছো, এটার জন্যই তোমাকে স্পেশাল ভাবে থ্যাংক ইউ। ঠিক আছে? তুমি আমাকে একটা মেইল পাঠাও rakib@programming-hero.com তোমার জন্য আমি স্পেশাল গিফট পাঠাবো। তুমি প্রোগ্রামিংটাকে চালায় যাও এবং প্রোগ্রামিং চালানোর একটা ভালো জিনিস হইতেছে CS50 হার্ভার্ড ইউনিভার্সিটির একটা কোর্স আছে। YouTube এর ভিতরে গেলেই পাবা। সেখানে মোটামুটি ১০-১২ টার মতো ভিডিও আছে। এই ভিডিওগুলো সব দেখে প্র্যাকটিস করতে পারো এবং সেটা খুবই, খুবই ভালো একটা জিনিস হবে তোমার জন্য। এবং তুমি চাইলে এই যে বিভিন্ন ধরনের অনলাইন জাজ বা প্ল্যাটফর্ম যেগুলো আছে, বিশেষ করে লাইট ওজো নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা বাংলাদেশী ALI আমি এখানে লিখে দিচ্ছি লাইট ওজো। লাইট ওজো লিখে সার্চ দিলেই আশা করি পেয়ে যাবা। লাইটোজোর ভিতরে যে বেসিক লেভেলের যে প্রবলেম-টবলেম গুলো আছে সেই প্রবলেম সলভিং গুলো তুমি চালায় যেতে পারো। ইউনিভার্সিটিতে ওঠার পরে তুমি হয়তোবা ওয়েব ডেভেলপমেন্ট বা এই টাইপের জিনিসপত্র শিখে পার্ট টাইম কোন একটা জিনিস কাম-কাজ করার কথা চিন্তা করতে পারো। বাট আপাতত প্রবলেম সলভিং টা তুমি চিন্তা করো যে শুধুমাত্র এটাকে একটা ফান অ্যাক্টিভিটি হিসেবে তুমি নিতে পারো কিনা সেটা একটু দেখতে পারো। এটা খুবই একটা ভালো জিনিস হবে। আচ্ছা, Stracoda প্রোগ্রাম কি ডিগ্রি রিকোয়ার্ড? হ্যাঁ, Stracoda প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিশেষে ডিগ্রি রিকোয়ার্ড। তবে অনেক সময় ফাইনাল ইয়ারের স্টুডেন্টকেও অ্যালাও করে। আ অ্যালাও করে মিনস হইতেছে হয়তো ফাইনাল ইয়ার তবে ডিপ্লোমার মানুষজন এপ্লাই করতে পারে। ডিপ্লোমা যদি ফাইনাল ইয়ার থাকে বা ডিপ্লোমা যদি শেষের দিকে থাকে এপ্লাই করতে পারে। হয় কি আসলে ডিগ্রিটা তো ওখানে একটা ক্রাইটেরিয়া হিসেবে দেওয়া থাকে। কিন্তু কেউ যদি ওই অ্যাসেসমেন্ট এর সবগুলা ধাপ পার করে ফেলতে পারে, তখন ডিগ্রি নিয়ে অনেক সময় দেখা যায় যে এক্সেপশন কিছুটা হইলেও ম্যানেজ করে। তো ওইটা নিয়ে চিন্তা ভাবনা করার কোন কিছু নাই আরকি। জসিম ভাই বলছে, "ভাইয়া আমি আপনার সাথে এডিপি লিস্টে পার্সোনালি মিট করার জন্য আবেদন করেছিলাম। ১০ তারিখে সময় দিয়েছিলেন Google Meet এ।
জয়েন করেন সেদিনই কথা বলতে পারবো, না আমি আপনাকে অন্যভাবে জানাবেন? উম আচ্ছা, তুমি আমাকে ঐদিনই তোমার সাথে আমি কথা বলতে পারবো। যদি এডিপি লিস্টে মিটিং সেট করা হয়ে থাকে তো এখানে কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। আ Python Django ডেভেলপারদের জব কেমন? আচ্ছা, Python Django ডেভেলপারদের ইন্টারন্যাশনালি হয়তোবা রিজনেবলি চাহিদা থাকতে পারে। বাংলাদেশের মার্কেটে একদম লোকাল কোম্পানিগুলোতে খুবই নিশ কিছু কোম্পানি আছে, তারা এগুলা নিয়ে কাজ করে এবং সেটা খুঁজে বের করার খুব ভালো উপায় হইতেছে LinkedIn এ তুমি ইনফেক্ট Google করে দেখতে পারো যে কোন একটা কোম্পানিকে খুঁজে বের করা যায় কিভাবে, এবং কিভাবে বোঝা যায় যে ওই কোম্পানি কোন টেকনোলজি স্ট্যাক এ কাজ করে। সেটা দিয়ে তুমি মোটামুটি একটা ভালোভাবে আশা করি খুঁজে বের করতে পারবা। আর আমার মেইল অ্যাড্রেস অলরেডি বলছি। চাইলে মেইল, আচ্ছা, লাস্ট একটা আছে হচ্ছে শামস ভাই বলছে, "অ্যাব্রোড এর জন্য ট্রাই করতে ২ বছর নষ্ট হয়ে গেছে। বাজেট কম, এজন্য হচ্ছে না। এখন দেশে ভালো জব খুঁজতেছে। আমার এখনো বলার মতো হাই লেভেলের প্রজেক্ট নাই। আগে মেশিন লার্নিং নিয়ে কিছু প্রজেক্ট করছি। এখন ডেভেলপমেন্ট শিখে শিফট হতে চাচ্ছি। এমএস আচ্ছা, তুমি যেটা করতে পারো, যদি ওয়েব ডেভেলপমেন্ট এর দিকে আসতে চাও তাহলে ওই যে প্রোগ্রামিং হিরো ওয়েবসাইটের ভিতরে যে ওখানে একটা আউটলাইন দেওয়া আছে। এটা খুবই ফাটাফাটি একটা আউটলাইন। এই আউটলাইনটা ফলো করে তুমি নিজে কিছু, এবং ওখানে প্রজেক্টেরও মোটামুটি কনসেপ্ট কিছুটা বলা আছে। তুমি যদি ChatGPT কে হচ্ছে বলো যে আমি এই জিনিসপত্রগুলো শিখতে চাই আগামী ৬ মাসের ভিতরে, তুমি আমাকে ৫ টা প্রজেক্টের আইডিয়া বলে দাও। ও দেখবে যে খুব ভালো কিছু ৫ টা প্রজেক্টের আইডিয়াও বলে দিবে। এবং তুমি চাইলে ওই প্রজেক্ট গুলোকে করে তোমার GitHub এর ভিতরে খুব সুন্দরভাবে রাখতে পারো। সেটা তোমাকে খুব ভালো অ্যাডভান্টেজ দিবে। এবং যখন এই যে শিখতেছো, শেখার সময় আমি একটা জিনিস, অনেক সময় তোমরা হয় কি যে ওই যে হয়তোবা ইউনিভার্সিটিতে ৪ বছর আ টাইম ছিল, সেখানে তোমরা শিখো নাই। ৩ বছর পার হয়ে গেছে, ৪ বছর পার হয়ে গেছে, বুঝতে পারতেছো না। এখন কি করব, ফ্রাস্ট্রেশন কাজ করে। আমার কাছে মনে হয় কি যে ভাই, অবশ্যই তোমরা খুব বড় অপরাধ করছো যে ৪ বছর ধরে তুমি কোনো কিছু শিখো নাই। এটা নিয়ে অবশ্যই তোমার মন খারাপ হওয়া উচিত। কিন্তু এটার জন্য তুমি বসে থেকো না। রেদার তুমি যেটা করো, তুমি মানুষজনের সাথে কথাবার্তা বলতে পারো। LinkedIn এ মানুষজনকে নক দিতে পারো। তোমার ইউনিভার্সিটির বড় ভাইদেরকে খুঁজে বের করতে পারো। ক্ষেত্র বিশেষে মানুষজন তোমাকে পাত্তা দিবে না। অ্যাবসোলিউটলি ফাইন। তারপরেও মানুষজনকে নক দিতে থাকো, মানুষজনের সাথে কথা বলতে থাকো। সেটা আমার কাছে মনে হয় যে তুমি এট লিস্ট কিছুটা হলেও মোটিভেশন পাবা। যখন শিখতে থাকতেছো, কোন কিছুই ভাল লাগতেছে না, মাঝে আপসেট লাগবে, তখন এই যে লোকজনের সাথে কথা বললে তখন আবার একটু মোটিভেশনটা কিন্তু ফেরত চলে আসে। তো যাই হোক, আজকের সেশন শেষের দিকে চলে যাব। সুজন ভাইয়ের কোয়েশ্চেনটা নিবো আর ২ টা কোয়েশ্চেন দেখি এখানে। আচ্ছা, উম আচ্ছা আলিফ ভাই, তুমি যে জিনিসটা বলছো যে তুমি সাস্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছো। তুমি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ভিতরে এখন আছো। তুমি ২ টাকে টাইম ম্যানেজ করে ব্যালেন্স করতে পারতেছো না। এখন এটা আসলে একান্তই তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ তুমি যদি একদম মনে প্রাণে বিশ্বাসী হয়ে থাকো যে তুমি ওয়েব ডেভেলপার হইতে চাও বা তুমি টেকনোলজি লাইনে আসতে চাও, তাহলে আমার মনে হয় যে তুমি এইদিকেই তোমার মেজরিটি ফোকাস দিতে পারো। আর তোমার রেজাল্টটাকে তুমি একটা মিনিমাম লেভেলে দেখো, ৩ বা ৩ এর কাছাকাছি কোনো একটা জায়গায় রাখতে পারো কিনা। যাতে তুমি কোনমতে সার্টিফিকেটটা নিয়ে ওখান থেকে বের হও। আর পাশাপাশি তোমার এই স্কিল সেটটাকে যদি তুমি একটা রিজনেবল জায়গাতে নিয়ে চলে আসতে পারো, আমি তোমাকে সাজেস্ট করব, তুমি যেহেতু সাস্টে পড়ো, আমি ধরেই নিতে চাই যে তোমার ম্যাথমেটিক্স এ খুবই ভালো হওয়ার কথা, দক্ষতা। এবং তুমি মাঝে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করে দেখতে পারো। এটা লিড কোডের ভিতরেও হতে পারে, একাডেমিক এর ভিতরেও হতে পারে। এটা তোমাকে যেকোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে বলে আমার কাছে মনে হয়। তবে এখন যদি তুমি ব্যাচ 11 এর স্টুডেন্ট হয়ে থাকো, ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে এইটাতে ফোকাস রেখে ৬ মাসে এই জিনিসটা আগে শেষ করো। আর আসলে ২ টা জিনিস একসাথে প্যারালালি মেইনটেইন করা একটু ক্রিটিক্যাল। তুমি যদি মনে করে থাকো যে তুমি ওইদিকে সিজিপিএ ৪ রাখার চেষ্টা করবা, আবার এদিকেও এটা ভালোমতো করবা, এটা আসলে খুবই ক্রিটিক্যাল। বেটার হইতেছে তুমি যদি মানে মনে বিশ্বাস থাকে যে না, আমি আসলে ফিউচারে এই টেকনোলজি লাইনে আসবো, এবং দ্যাট ইস অ্যাবসোলিউটলি পসিবল। আল্লাহর অশেষ রহমতে এটা আসলেই পসিবল। এবং তোমরা ঝংকার ভাইয়ের কথা তো সবাই জানো। ঝংকার ভাই কিন্তু ওই আইপি নামে একটা সাবজেক্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। সো ওই সাবজেক্টে পড়াশোনা করছে। পরবর্তীতে যদিও উনি এমএসসি করছে কম্পিউটার সায়েন্সে, বাট শুধু এমএসসি দিয়ে যে উনি সব প্রোগ্রামিং শিখে গেছে বিষয়টা তো এরকম না। উনি নিজেও অনেক জিনিসপত্র শিখছে। সো ওইটা একটা ভালো জিনিস। আচ্ছা, এখানে একটা আসছে, স্যার আমরা কি ডায়নামিক ওয়েবসাইট বানাতে পারবো? ডেভেলপমেন্ট কোর্স, হ্যাঁ, এটার ভিতরে ডায়নামিক ওয়েবসাইট বানানোর বিভিন্ন জিনিসপত্র দেখানো আছে। আ এটা একটা জিনিস। আচ্ছা, আমি একটু সুজন ভাইয়ের কোয়েশ্চেনটা নিই। সুজন ভাই অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। সুজন ভাই মাইকটা আনমিউট করে তুমি একটু বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা কি ওকে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, ওই যে শুরুতে বলছেন যে ডেডলাইনের ব্যাপারে, সেটা হলো ভাই আমি একটা পাইথনে কোর্সেতে একটু ফলোতে পিছিয়ে গেছি। এখন যে ডেডলাইনটা বলছেন ওটা আমি লিখে রাখি বা প্রতিদিন ভাবি যে এতটুকু করব বা কাজটা এক্সিকিউট করি। ফলশ্রুতিতে আমার ওই ডেডলাইনটা ভাই পূরণ হয় না। তাই আমি প্রায় কোর্সে অনেক কিছুই পিছিয়ে আছি 2 উইক। এই যে ডেডলাইনটা ভাই আমার মেইনটেইন হচ্ছে না। আমি বুঝতে পারছি না আসলে আমার দিনটা কিভাবে শুরু করতে হবে বা কোথায় গ্যাপ যাচ্ছে। ওটা নিয়ে প্রতিদিন আমি ট্রাই করি যে না হবে না। তারপরও ভাই আমার এই ডেডলাইন মিসই হয়ে যাচ্ছে।
সেই ক্ষেত্রে কি করণীয় যদি একটু বলতেন ডেডলাইন ভাইয়া? মিসটাও যদি এরকম হয় যে তুমি তোমার নিজের জায়গাতে মোটামুটি কনফিডেন্ট থাকো যে না আমি আমার এফোর্টটা সর্বোচ্চ দিছি। কারণ অনেক সময় হয় কি যে কিছু মানুষের লার্নিং প্যাটার্নটা একটু স্লো হয়। দ্যাট ইস অ্যাবসোলিউটলি ফাইন। কেউ হয়তোবা একটা জিনিস ১ দিনে শিখে ফেলতে পারে, ২ দিনে শিখে ফেলতে পারে, কারোর হয়তোবা ১ সপ্তাহ লাগতে পারে। তুমি যদি স্লোলি আগাও অ্যাবসোলিউটলি ফাইন। তুমি আস্তে ধীরে আগায় এট লিস্ট তুমি শেষ করো। অনেক সময় এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আ অন টাইম এ জিনিসপত্র করতে না পারলে তুমি মার্কস কিছুটা কম পাও। তুমি হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী হ্যাঁ। প্রোগ্রামের মধ্যে ঢুকতে পারো না। জি, এখন তুমি তো তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছো। জি তুমি ভাইয়া। যদি কনফিডেন্ট থাকো যে না আমি আসলে কোনভাবে কোন সময় নষ্ট করতেছি না, আমি কোনভাবেই টাইম ওয়েস্ট করতেছি না। তাইলে মন খারাপ করার কোন কিছু নাই। মাঝে, মাঝে শুরুতে মাত্র শেখা শুরু করছো তো। আর Python এর জিনিসপত্র তো একটু কমপ্লিকেটেড। ওটা শিখতে যেহেতু একটু সময় লাগতেছে, তুমি সময় দিয়ে জিনিসটার সাথে লেগে থাকো। যাতে ৬ মাসের জার্নিটা হয়তোবা সবার ৬ মাসে শেষ হবে, তোমার ক্ষেত্রে হয়তোবা ৭ মাস বা ৮ মাসে শেষ হবে। বাট পুরো প্রসেসটার সাথে লেগে থাকো কারণ তুমি যদি এটা হাল ছেড়ে দাও তাহলে তো হাল ছেড়েই দিলা। আর যদি ৬ মাসের জিনিস ৮ মাসেও পুরো জিনিসটা শেষ করতে পারো তাহলে কিছুটা হইলেও জিনিসপত্র শিখবা। সো আমার মনে হয় সেদিকে ফোকাস করতে পারলেই তোমার জন্য বেটার একটা অপশন। ঠিক আছে? জি ভাইয়া। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি হাফেজ ভাইয়ের কোয়েশ্চেনটা নিয়েই আজকের মতো শেষ করব। হাফেজ ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম হাফেজ ভাই। ভাইয়া আমি প্রোগ্রামিং হিরো কোর্সটা করতেছি। তো এখন আমি কিভাবে নিজেকে ধরে রাখবো আরকি? মাঝে, মাঝে হতাশ হয়ে যাই। একটু কিছু বলতেন আচ্ছা। যদি। তুমি কি আসলে হাফেজ নাকি মানে তোমার নাম হাফেজ? না ভাইয়া আমি মানে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা দিয়ে আছি। পুরস্কার তাহলে পাওয়া। তো খুবই চমৎকার বিষয়। তুমি যদি হাফেজ হয়ে থাকো তো তুমি কুরআনের মধ্যে একটা কঠিন জিনিস তুমি যদি পড়ে মুখস্থ করে দিন দুনিয়া জয় করে ফেলতে পারো। প্রোগ্রামিং খুবই মামুলি জিনিস তোমার কাছে। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। হাফেজি পড়ার সময় যেরকম তুমি একদম ফোকাসড হইতে পুরো জিনিসটা করছো এবং তুমি যেহেতু এটা তুমি তোমার জীবিকা অর্জনের জন্য একটা কাজ করার চেষ্টা করতেছো, অবশ্যই উপর আল্লাহ তোমাকে হেল্প করবে। তুমি শুধুমাত্র মানে ওই কি বলে এটাকে তোমার সদিচ্ছাটাকে তুমি রেখে দেওয়ার চেষ্টা করো এবং ক্ষেত্র বিশেষে তোমার যদি কোর্সের কোন জায়গাতে চ্যালেঞ্জ হয়, তুমি আমাদের সাপোর্ট সেশনে এসে কথা বলতে পারো। এখানে আমাদের মেহেদী ভাই আছে। মেহেদী ভাই তোমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দাও। মেহেদী ভাইকেও তুমি মেইল করে জানাতে পারো। মেহেদী ভাইও মাঝে, মাঝে তোমাকে হেল্প করতে পারে। কোর্সের পার্টিকুলার জায়গাতে কোথায় তুমি কিভাবে রিকভার করবা, কোন জায়গাতে পিছায় গেলে কিভাবে তুমি আগাবা, সেইটা আমার কাছে মনে হয় যে মেহেদী ভাই বা আমাদের সাপোর্ট সেশনে যারা থাকে, তারা তোমাকে খুব ভালোভাবে আ হেল্প করতে পারে বলে মনে হয় এবং আমি কিন্তু একটা জিনিস জেনে খুবই ভাল লাগলো। আশা করি তুমি ব্যাচ 11 পুরোপুরি শেষ করবা। একটা জব বা ইন্টার্নশিপ এ যাবা এবং আমি সবাইকে সাক্ষী রেখে বললাম যে তুমি জব বা ইন্টার্নশিপ এ যদি যাও, অবশ্যই, অবশ্যই আমাদের যে একটা পডকাস্ট হয় ডেভকাস্ট নামে সেখানে আমি তোমাকে ইনভাইট করব এবং আমি তোমাকে হোস্ট করব। তোমার গল্প শুনতে চাই এবং তোমার গল্প অনেক, অনেক মানুষকে আশা করি ইন্সপায়ার করবে। সো তুমি এই জিনিসটা মাথায় রেখো যে তুমি যদি আজকে কোনভাবে একটু পরিশ্রম করে একটু প্যারা খেয়ে পুরা জিনিসটা শেষ করতে পারো, তোমাদের লাইনে বা এই লাইনে যেই মানুষগুলা কাজ করে তারা কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড মানুষ। কিন্তু somehow কেন জানি সাহস করে ওঠে না বা চিন্তা করে যে নিজে থেকে ভাবে যে না আমাকে দিয়ে মনে হয় অন্য কোনো প্রফেশন এ যাওয়া যাবে না। আমি মনে হয় অন্য কোনো জায়গাতে যাইতে পারব না বা টেকনিক্যাল লাইনে যাইতে পারব না। আমার কাছে মনে হয় যে দিস ইস অ্যাবসোলিউটলি রং। যেই মানুষ হাফেজির মধ্যে একটা জিনিস শেষ করে ফেলতে পারছে, তার জন্য পৃথিবীর আর কোনো কিছু মানে কঠিন হওয়া উচিত বলে আমার মনে হয় না আরকি। এট লিস্ট এটা আমার বিশ্বাস। শুধুমাত্র তার একটু চোখ কান খোলা রাখতে হবে আরকি। এবং সেটার জন্য এনাফ এফোর্ট দিতে হবে। এফোর্ট এবং যারা এইসব জায়গাতে এক্সপার্ট তাদের কাছ থেকে সাজেশন গাইডলাইন নিয়ে তাদের ওই মতো আগাইতে চাইতে হ আ মানে আগানোর চেষ্টা করতে হবে। সেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো জিনিস হবে। হাফেজ ভাই, তোমার কি আর কোন কোয়েশ্চেন আছে? জি ভাই অনেক ধন্যবাদ। আপনার ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওগুলো দেখেই আমি মূলত কোর্সে জয়েন করছিলাম। আচ্ছা। তুমি আমার জন্য একটু বেশি, বেশি করে দোয়া করো যাতে সুস্থ থাকতে পারি এবং ভাই আমার কর্মরত জন্য করতে দোয়া পারি। করবেন যাতে আপনার ওখানে যেতে পারি একদিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি সেই আশা করলাম।